রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমি একজন খুব দরিদ্র পরিবারের সদস্য। আমার বাবা আজ থেকে 13 বছর আগে গত হয়েছেন। আমরা 4 ভাই বোন থাকার পরেও সবাই আলাদা আলাদা পরিবার নিয়েই ব্যস্ত। আমি অবিবাহিত হওয়ায় আমি আমার মায়ের সঙ্গে একসাথেই থাকি, কিন্তু আমার উপর নির্ভর করেই আমার মা চলেন আর আমিও চলি বাবার মৃত্যুর পর থেকেই। আমি একজন অটো বা ইজি বাইক চালক। আপনি শুনে থাকবেন যে দিনাজপুর জেলায় ইজি বাইকের সংখ্যা অনেক বেশি। আমি পড়াশোনা করার কারণে রাত ছাড়া অটো চালাতে পারতাম না, তাই রাতের বেলায় চালাতাম। সেই দিনটি ছিল বুধবার। আমি অটো চালাতে চালাতে আমাদের এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে চলে যাই, কিন্তু সেই জায়গাটাও আমার পরিচিত। সময় দেখার জন্য পকেট থেকে ফোনটা বের করলে দেখি যে ঘড়িতে সময় 1:25। বাড়ির উদ্দেশ্যে রওনা হই। অল্প কিছু দূর আসতেই দেখি যে একজন রাস্তায় পড়ে আছে এবং ছটফট করছে। মনে হলো সে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। বলে রাখা ভালো যে আমি সেই মানুষটাকে মেইন রাস্তা থেকে 200 মিটার দূরে একটা ফাঁকা পকেট রাস্তায় দেখতে পাই। আমি দৌড়ে গিয়ে তার কাছে পৌঁছাতেই সেখানে আমি কাউকেই দেখতে পাই না, কেউ নেই সেখানে। একটু অবাক হই, মনের ভুল ভেবে আমি সেখান থেকে চলে আসি। আরও কিছু দূর এগোতেই দেখি যে রাস্তার মাঝখানে কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে আর কয়েকজন তাকে ধরে দাঁড়িয়ে আছে। পাশে একটা মোটরসাইকেলও পড়ে আছে। লোকটা এখনো বেঁচে থাকায় সেখানকার লোকজন আমাকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করে। আমি তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হই, কিন্তু একটু পরেই আমি আরও বেশি তাজ্জব হই যে কিছুক্ষণ আগে আমি যাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি সেও কিছুটা ইনারি মতো, কিন্তু আমি আগের লোকটাকে অন্ধকারের মধ্যে ভালোভাবে দেখতে না পাওয়ার কারণে এবারও মনের ভুল ভেবে নিজেকে মানিয়ে নেই। লোকটি আমার অটোতে উঠলে সেখানকার লোকজন আমাকে একাই নিয়ে যেতে বলে। ওনারা আরও বলে যে কিছুক্ষণের মধ্যে তারা কয়েকজন বাইক করে আসবে এবং আমাকে সাহায্য করবে। জানি এতক্ষণে আপনারা কেউ ভয় পাননি, কিন্তু ভয় তো কেবল শুরু। সেই লোকটির আর্তনাদ শুনতে শুনতে গাড়ি চালাচ্ছি আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। সেই জায়গা থেকে শহরে এম আব্দুর রহিম মেডিকেলে পৌঁছতে প্রায় 40 মিনিটের রাস্তা, কিন্তু 10 থেকে 15 মিনিট পরে আর কোনো আর্তনাদ বা চিৎকার শুনতে পেলাম না। একটু কষ্টই পেলাম, হয়তো তিনি মারা গেছেন। আর আমি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। পরবর্তীতে ওই লোকগুলো সহ আমরা লাশটা পুলিশের হাতে তুলে দেই আর আমি আমার প্রাপ্ত ভাড়া নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ঘড়িতে তখন রাত 3:03 বাকি, কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছাতে 30 মিনিটের রাস্তা। শর্টকাট নিলে 20 মিনিটের মধ্যে পৌঁছাবো। এরই মধ্যে আমি শর্টকাট রাস্তাটা নেওয়ার সিদ্ধান্ত নেই। সেই রাস্তা দিয়ে যেতে হলে আমাকে অনেক বড় ফাঁকা একটা রাস্তা দিয়ে যেতে হবে। তারপরে সেখানে একটা গোরস্থান পড়বে, 3 রাস্তার মোড় পড়বে, আর সেখানে পৌঁছালেই ধরে নিন যে আমি আমার বাড়ি চলে এসেছি। কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় আমার জীবনের এক অফুরন্ত রাত। রাস্তা দিয়েই আস্তে আস্তে হঠাৎ প্রচণ্ড জোরে বাতাস শুরু হয়, আর এত জোরে বাতাস হয় যে আমি আমার গাড়ি চালাতেই পারছিলাম না। কিন্তু হঠাৎ করেই আজব একটা ঘটনা ঘটে আমার সাথে। আমি আমার অটোর লুকিং গ্লাসে দেখি সেই লোকটা আমার অটোতে বসে আছে। আমি তাকে অনেক ভয় পাই আর তাড়াতাড়ি অটোটাতে ব্রেক করি। সাথে সাথে আমার কানে একটা আওয়াজ আসে, কিরে, তুই আমাকে বাঁচাতে পারতি, কিন্তু তুই তা করিসনি। তুই আজকে বাড়ি যেতে পারবি? আমি তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি তখন আরো বেশি ভয় পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই অনেক বেশি বাতাসের চাপ আমার অটো সহ আমাকে দূরে ছিটকে দেয়। ততক্ষণে আমি বুঝতে পারলাম যে যা হচ্ছে আমার সাথে তা সাধারণ কোনো ব্যাপার না। তাই আমি উঠে রাস্তার দিকে দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু হাওয়াতে বারবারই ভেসে উঠি। আমাকে আছড়ে পড়তে হয়। আমার পিঠের মেরুদণ্ডতে আমি আঘাত পাই আর রক্তে আমার পিঠ ভিজে যায়। আমার দাঁড়ানোর ক্ষমতা আমি হারিয়ে ফেলি। মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। পিপাসায় তরপাচ্ছিলাম।
মনে মনে শুধু আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছিলাম। অনেক কষ্টে আমি আল্লাহ বলে একটা চিৎকার করতে পারলাম এবং নিজেকে খানিকটা হালকা বলে মনে হলো। আমি কোনো মতে সেখানে বসেই আয়াতুল কুরসি সহ বিভিন্ন দোয়া পাঠ করে নিজের শরীর বন্ধ করে নিলাম। আর আমার ডান দিকে ঘুরতেই দেখি সামনেই গোরস্থান, আর তার একটু আগেই আমার ফোনটা পড়ে আছে, ফ্ল্যাশ লাইট জ্বলছে। আমার হঠাৎ করেই মনে পড়ল যে কবরস্থানের মতো পবিত্র জায়গা হয় না, আর বিপদে পড়লে কবরস্থানে আশ্রয় নিতে হয়। যেই ভাবা সেই কাজ, আমি আমার ফোনটা হাতে নিয়েই ছুটে গেলাম গোরস্থানের দিকে। ঢুকে পড়তেই আবার সেই মৃত লোকটার আওয়াজ শুনতে পাই, কিরে এখান থেকে বের হবি না? তখনই আমি কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ি। জানি না কখন আমার জ্ঞান এসেছে। চোখ খুলতেই আমি আমার ফোনের দিকে তাকাই। 3:10। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে 10 মিনিটের ব্যবধানে আমার সাথে এত কিছু হতে পারে। আমি তাড়াতাড়ি করে আমার বড় ভাইকে কল দেই আর কান্নায় ভেঙে পড়ি। আমার সাথে ঘটে যাওয়া সবকিছু ভাইকে বলি। ভাই সেই কবরস্থানে থাকতে বলেন এবং কিছুক্ষণের মধ্যেই আমার কাছে চলে আসেন। আমার অটোটা তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে অন্য অটোর সঙ্গে বেঁধে সেই অটোটিকে নিয়ে আসতে হয়। হয়তো ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু ঘটনা কেবল শুরু হলো মাত্র। আমার স্বাভাবিকভাবে সুস্থ হতে 1 সপ্তাহ সময় লাগে। 8ম দিন আমি সিদ্ধান্ত নেই যে আমি রাতে আর গাড়ি চালাবো না। তাই সকালবেলা থেকেই গাড়ি চালানো শুরু করি। সেদিন থেকে লক্ষ্য করি যে আমার গাড়িটা সন্ধ্যার পর থেকেই খুব ভারী হয়ে যায়। মনে হয় একসাথে অনেক জনকে নিয়ে গাড়ি চালাচ্ছি, কিন্তু সেই অবস্থাতেই আমাকে গাড়ি চালাতে হয় পেটের দায়ে। এক সময় আমি গাড়িতে একজন হুজুরকে উঠাই। তিনি তার বাড়ির ঠিকানা বলেন এবং তিনি সেখানেই নামবেন। দরদাম করেই তিনি আমার অটোতে বসে পড়েন। আমি তখনও জানতাম না যে আমার সাথে আরও একটা ঘটনা ঘটতে যাচ্ছে। গাড়ি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তিনি একটা রাস্তায়, অর্থাৎ ফাঁকা রাস্তায় আমাকে ব্রেক করতে বলেন। তিনি তার হাতে থাকা ময়লা আবর্জনার ব্যাগটা ডাস্টবিনে ফেলার জন্য আমাকে ব্রেক করতে বলেন। তিনি ডাস্টবিনে ব্যাগ ফেলতে গিয়েই হঠাৎ আমার গাড়ির দিকে তাকান এবং চিৎকার করে বলেন, এ আপনি কাকে গাড়িতে উঠিয়েছেন? এ তো মানুষ নয়। অটোর দিকে তাকিয়ে তিনি বলছেন কথাগুলো, মানুষ নন? হ্যাঁ, তিনি বলছেন, আপনি তো মানুষ নন, কেন এখানে বসে আছেন? নেমে যান, নইলে কিন্তু আমি আপনার প্রতি কঠোর হব। এবার গাড়ি থেকে আওয়াজ হয়, তুই আমার কিছুই করতে পারবি না, আমি এর জন্যই মারা গেছি, একে আমি ছাড়ব না। আমি এসব দেখে এক দৌড়ে জনবহুল জায়গায় গিয়ে দাঁড়াই এবং সেইখানে কয়েকজন মানুষকে সবকিছু খুলে বলি। তাদেরকে নিয়ে আমি আবারও অটোর কাছে আসি। সেখানে আমার গাড়ির কাছে সেই হুজুরটিকে অজ্ঞান অবস্থায় পাই। তার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরলে তিনি আমাকে বলেন যে আমি আজকের জন্য শুধু সেই জিনিসটাকে আপনার গাড়ি থেকে বের করতে সক্ষম হয়েছি, কিন্তু সে আবারও ফিরে আসবে। আর খারাপ জিন হওয়ার কারণে তার শক্তি অনেক বেশি। আমি তাকে সরাতে গিয়েই নিজে অজ্ঞান হয়েছি। একজন বড় হুজুরের সাথে আপনার দেখা করা উচিত। আমি পরের দিনই আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আলোচনা করি। জোহরের নামাজের পর বেশ কিছু মুসল্লি এবং আমাকে নিয়ে গায়েবানা জানাজা পড়েন তিনি, আর আমাকে পানি পড়া দেন। বাড়ি থেকে 3 দিন না বেরোনোর পরামর্শ দেন। পরবর্তীতে আমি আর কোনো সমস্যার সম্মুখীন হইনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লেখাগুলো লিখতে গিয়ে বেশ কিছু ভুল হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ এই ঘটনাটির জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঘটনা এবং এটি টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে। টাঙ্গুয়ার হাওরের একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটির নাম হচ্ছে রূপনগর। এই রূপনগর গ্রামের পাশে আরেকটি গ্রাম ছিল, সেই গ্রামটির নাম কি আমি সেটা জানতে পারিনি, কারণ অনেকেই সেটা বলতে পারেনি। তবে একজন বোটম্যান মানে মাঝি এই স্টোরিটি আমাদের সাথে শেয়ার করেছিল, যাকে কেন্দ্র করে এই ঘটনাটির সূত্রপাত। তার প্রকৃত নাম হচ্ছে হারুন।
কিন্তু লোকে সবাই তাকে মোটু পাগল বলে চিনত। বয়স ছিল কম, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই হারুন বা মোটু পাগল সে খুব চমৎকার করে হাসতে পারত। তার হাসি দেখে যে কোনো পাষাণ হৃদয়ে গলে যেতে বাধ্য ছিল। সবাই তাকে পছন্দ করত, কিন্তু ওর একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে ও একটু অটিস্টিক ছিল। ও কারোর সাথে সেভাবে মিশতো না। বাচ্চাটা যখন খেলতো ও পাশে বসে খেলা দেখত এবং ও শুধু হাসতো। বাচ্চারা ওর হাসিকে খুব পছন্দ করত। তো ওরা যেটা করতো, পেয়ারা, আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফলমূল এনে ওই মোটু পাগলকে খেতে দিত। মোটু পাগলও খুব সাদরে সেটা গ্রহণ করত। এভাবেই চলছিল। মোটু পাগলের বয়স যখন খুব 2-3, তখন থেকে কিন্তু এরকম সুন্দর হাসি সে দিত। আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন সে দেখতে সবাই দেখতে সে শুধু হাসে, তেমন কোনো কথা বলে না, যার কারণে ওর ভিতরে ওই অটিজমের বিষয়টা প্রকাশ পায়। যাই হোক, মোটু পাগলের বয়স যখন 10 কি 11, সেই সময় একটি অদ্ভুত বিষয় পরিলক্ষিত হয়। কোনো একদিন মোটু পাগল সকাল থেকে আর হাসে না। কি হয়েছে, কেন হয়েছে, কেউ কিছু বুঝতে পারে না। মোটু পাগল আর হাসে না। মোটু পাগল কিন্তু বোবা ছিল না, টুকটাক কথা বলতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মোটু পাগল যতটুকু প্রয়োজন কথা বলতো সেটাও খুব কমিয়ে দিয়েছিল। কিন্তু সে প্রতিদিনের মতো মাঠে যেত, বন্ধুদের খেলা দেখত। তো বন্ধুরা যখন খেয়াল করলো যে মোটু পাগল আর হাসছে না, তখন বন্ধুরা কাছে এসে বলতো, কি মোটু পাগল, হাসিস না কেন? তো এইভাবে বলতো, কিন্তু মোটু পাগল কোনো উত্তর দেয় না। মোটু পাগলকে তার বন্ধুরা আগের মতোই বিভিন্ন ফলমূল নিয়ে এসে খেতে দেয়, কিন্তু মোটু পাগল সেটি খুব একটা গ্রহণ করে না। কখনো কখনো 1-2টা গ্রহণ করতো কোনো ফলমূল, কিন্তু অধিকাংশ সময় সে সেটা গ্রহণ করতো না, চুপ করে বসে থাকতো। বন্ধুরাও বিরক্ত হয় যে কি হলো, মোটু পাগল হঠাৎ এরকম হাসি বন্ধ করে দিল কেন? তার পরিবারের লোকজনও চিন্তা করে কি ব্যাপার, ও হাসে না কেন? অনেকেই চিন্তা করে হয়তো বা ও আগে হাসতো, এখন মনে হয় হঠাৎ ভালো হয়ে গেছে, বা ওর অটিজমটা দূর হয়ে গেছে, যার কারণে সে এখন চুপচাপ আছে। কিন্তু চুপচাপ থাকলেও তো সে স্বাভাবিক আচরণ করবে, সে স্বাভাবিক আচরণও করছিল না। তো এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মোটু পাগল বসে আছে, দূরে একজন ব্যবসায়ী, ওই গ্রামেরই একজন ব্যবসায়ী, সে হেঁটে হেঁটে যাচ্ছিল। মোটু পাগল দূর থেকে তাকে ডাকে, এই এদিকে আসো, এদিকে আসো, এইভাবে হাত দিয়ে ইশারা করে এবং কথা বলে ডাকে। তখন ওই লোকটি মোটু পাগলের কাছে যায়। কাছে যাওয়ার পরে বলে, কিরে মোটু পাগল, আমাকে ডাকলি কেন? তখন মোটু পাগল বলে ওঠে, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তখন ওই লোকটি চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল হঠাৎ করে আমাকে এই কথা বললো কেন, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তো আর কোনো কথা না বাড়িয়ে উনি ওখান থেকে হেঁটে চলে যান। আসলে উনি একটা ব্যবসায়িক পাওনাদারের কাছে যাচ্ছিলেন। অনেক দিন ধরে ওই পাওনাদার তাকে টাকা দিচ্ছিল না, আজ না কাল, কাল না পরশু, এভাবে ঘোরাচ্ছিল, অনেকদিন আসা যাওয়া করে। ওই সময়ের টাকায় প্রায় 20,000 টাকা পেত। তখন কিন্তু 20,000 টাকা অনেক টাকা। অদ্ভুত ব্যাপার, ওই দিন যখন ওই লোকটি তার পাওনাদারের সাথে দেখা করে, পাওনাদার খুব আপ্যায়ন করে তাকে এবং খুব সমাদরভাবে তাকে 20,000 টাকা বুঝিয়ে দেয়। তিনি খুব অবাক হন যে এতদিন ঘুরে ঘুরে টাকাটা পাচ্ছিলাম না, আজ এত আনন্দের সাথে এত খাতির করে আমাকে টাকাটা দিয়ে দিল, কি হলো ঘটনা? কিন্তু আসলে বুঝতে পারে না যে আসলে কেন টাকাটা এতদিন ঘুরে ঘুরে দিচ্ছিল না, হঠাৎ আজকে কেন দিয়ে দিল। যাই হোক, চিন্তা করে
যে আসার পথে মোটু পাগল তো বলেছিল যে তুমি টাকা পাবা আজকে। তখন মোটু পাগলের কথা চিন্তা হয় তার। তিনি চিন্তা করে হয়তো বা মোটু পাগল জানতো, কিন্তু কিভাবে জানতো এটা ওনার মাথার মধ্যে বারবার প্রশ্ন উদিত হচ্ছে। যাই হোক, এই ঘটনাটি উনি তেমন কাউকে বলে না, বাড়িতে ফিরে আসে। এর কয়েকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। ওই গ্রামেরই 30 বছরেরও বেশি বয়স হয়ে গেছে এমন একটি মেয়ে, যার বিয়ে হচ্ছিল না। অনেক পাত্র দেখানো হয়, পাত্রদের তরফ থেকে অনেক পাকা কথা দেয়া হলেও শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। তো এভাবে 30 বছরের বেশি হয়ে গেছে। গ্রামের অনেক মানুষ তাকে আই বুড়ো মেয়ে বলে ঠাট্টা তামাশা করে, খোঁটা দেয়, কটাক্ষ করে। মেয়েটির মনে অনেক কষ্ট ছিল। একদিন মেয়েটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক মোটু পাগলের পাশ দিয়ে। মোটু পাগল বলে, এই তোর তো বিয়ে হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। তখন মেয়েটি বলে, আরে মোটু পাগল, 30 বছরের উপরে বয়স হয়ে গেল, কত শতবার পাত্রদের সামনে বসতে হলো, বিয়ে হলো না, কত পাকা কথা হয়ে গেল, বিয়ে হলো না, আজ তুই বলছিস আমার বিয়ে হবে, এই তামাশা তুই আমার সাথে করতে পারলি? এই বলে সে চলে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এর ঠিক কয়েকদিনের মধ্যেই কাকতালীয়ভাবে ওই মেয়েটির খুব ভালো একটি ঘরে বিয়ে হয়ে যায়। এরপরে ওই মেয়েটি পরিবারকে বলে যে কিছুদিন আগে মোটু পাগল আমাকে এটি বলেছিল। তো পরিবারের লোক চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল আগে হাসতো, এখন হাসে না, চুপ করে বসে থাকে, কারোর সাথে তেমন কথাও বলে না। তো হঠাৎ আমার মেয়েকে ডেকে বলল, বেশ করে ওই মেয়ের পরিবার মা বাবা চিন্তা করছে, আমার মেয়েকে ডেকে বলল যে তোর বিয়ে হবে। যার এতদিনে বিয়ে হচ্ছিল না, হঠাৎ করে কয়েকদিনের মধ্যে হয়ে গেল। তাহলে মোটু পাগল কি ভিন্ন জগতে চলে যাচ্ছে, বা ওর উপর কি কোনো কিছু ভর করেছে? আসলে আনন্দের অতিসাহ্যে তার পিতামাতা অন্য কাউকে আসলে এই বিষয়টি বলতে ভুলেই যায়, কারণ এতদিন পর তার মেয়ের বিয়ে হচ্ছে, এটা খুবই আনন্দের একটা বিষয় ছিল। পরপর দুটি ভালো ঘটনার পরে ঘটে যায় একটি দুর্ঘটনা। মোটু পাগল প্রতিদিনের মতো বিকালে মাঠের পাশে বসে আছে, তার বন্ধুরা খেলছে, সে চুপ করে বসে আছে। একটা লোক বাজার থেকে ফিরে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। তো বাজার যখন সে ফিরছিল ওখান দিয়ে, হঠাৎ করে মোটু পাগলের দিকে তার চোখাচোখি হয়। তো মোটু পাগল ইশারা করে হাত দিয়ে তাকে ডাকতে থাকে, কোনো কথা বলে না, ডাকতে থাকে। লোকটি কাছে আসে। কাছে আসার পর মোটু পাগল 2 হাত বাড়িয়ে দেয়, তার মানে হচ্ছে মোটু পাগলকে জড়িয়ে ধরতে বলছে। আসলে উনিও কিন্তু মোটু পাগলকে ভালোই জানতো, কারণ মোটু পাগল যখন হাসতো খুব ভালো লাগতো তার কাছেও। তো তিনি বলে, কিরে মোটু, তুই কি আমাকে জড়িয়ে ধরতে চাস? আয়, কাছে আয়। তখন উনিও মোটু পাগলের কাছে যায়। মোটু পাগল মাটিতে থেকে বসা অবস্থায় হাত বাড়িয়েছিল, সে মাটি থেকে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে লোকটির কাছে যায়, কাছে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। তখন লোকটি বলে, কিরে মোটু, তুই আমাকে এত জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। এখানে একটা বিষয় বলে রাখি যে মোটু পাগলের নাম মোটু হয়েছে কারণ হচ্ছে ওর স্বাস্থ্য অনেক ভালো ছিল, যার কারণে ওকে সবাই মোটু পাগল বলতো। তো যাই হোক, ওই লোকটি বলছে যে কি রে, তুই আমাকে এত জোরে জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। কিন্তু মোটু পাগল ছাড়ে না। মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই লোকটি অনুধাবন করলো মোটু পাগল তাকে এত জোরে জড়িয়ে ধরে রেখেছে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং তার কোমরের হাড় ভেঙে যাচ্ছে। কারণ মোটু পাগল যেহেতু ছোট মানুষ ছিল আর ওই লোকটি তো বড় মানুষ ছিল, তো মোটু পাগল যখন জড়িয়ে ধরেছে তার কোমর পেঁচিয়ে হাত জড়িয়ে ধরেছে আর কি, হাত দিয়ে। তখন ওই লোকটির মনে হচ্ছিল তার কোমরের হাড় ভেঙে যাবে। লোকটি চিৎকার করতে থাকে। তা আশেপাশের বাচ্চারা খেলাধুলা করছিল, তারা দেখে যে মোটু পাগল জড়িয়ে ধরে রেখেছে, ওই বাচ্চাটি ওই লোকটি চিৎকার করছে। তো বিষয়টা সবাই হাস্যকর বিষয় হিসাবে চিন্তা করে যে কি ব্যাপার, একটা বাচ্চা ছেলে তাকে জড়িয়ে ধরে রেখেছে আর ওই লোকটি চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু কিছু সময় পরে যখন দেখা যায় ওই লোকটির কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তখন মানুষ বুঝতে পারে যে কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন।
তখন ওই বাচ্চারা সহ আশেপাশে যারা কিছু বড় মানুষ ছিল তারা দৌড়ে যায়। 4-5 জন মানুষ মিলে কোনোভাবেই মোটু পাগলের হাত ছাড়াতে পারছিল না ওই লোকটির কোমর থেকে। অনেক কষ্টে মোটু পাগলের হাত ছাড়ানো হয়। আর ওই সময় মোটু পাগলের মুখে বেশ কিছুদিন পরে অদ্ভুত হাসি দেখা যায়, কিন্তু সেই হাসিটি আগের মতো সুন্দর নিষ্পাপ ছিল না। সেই হাসিটি ছিল ভয়াবহ রকমের বিভৎস। মানুষ বুঝতে পারে না যে কেন হঠাৎ মোটু পাগল এভাবে আক্রমণ করলো ওই মানুষটিকে। গ্রামে সালিশ বসানো হলেও যেহেতু মোটু পাগল অটিস্টিক ছিল, যার কারণে এই বিষয়টির কোনো সুরাহা হয় না, বরং বলা হয় তার মোটু পাগলের পিতামাতাকে, তোমার সন্তানকে একটু দেখে রেখো যেন এভাবে কাউকে আক্রমণ না করে। এই ঘটনার পর থেকে মোটু পাগল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল। মানে সে আগের মতো সে মোটা ছিল না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, চেহারাও আস্তে আস্তে কেমন যেন বিভৎস হয়ে যাচ্ছে। এর মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। টাঙ্গুয়ার হাওরে তখন বর্ষাকাল নেমে এসেছে, চারিদিকে থই থই পানি। আর এই থই থই পানিতে টাঙ্গুয়ার হাওরের যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষরা প্রত্যেকে মাছ ধরে। এক একটি নৌকা নির্দিষ্ট একটি ছোট্ট জায়গা নিয়ে মাছ ধরে, অন্য একটি নৌকা সাধারণত সেই জায়গার মধ্যে আসে না। এইভাবেই তারা মিলেমিশে মাছ ধরে। একদিন মোটু পাগলদের বা হারুন যে নাম, ওদের পাশের প্রতিবেশী, সে নৌকায় মাছ ধরছিল, সাথে আরো কয়েকজন ছিল। আকাশে চাঁদের আলো ছিল। চাঁদের আলো যখন হাওরের পানির উপর পড়ছিল, এক অদ্ভুত সৌন্দর্য অনুভূত হচ্ছিল। তখন হঠাৎ নৌকায় থাকা একজন লোক অন্যদেরকে বলে ওঠে, এই দেখ দেখ, পানির উপর দিয়ে কে যেন হেঁটে আসছে। সবাই বলে, আরে ধুর, তুই কি নেশা টেশা করেছিস নাকি, পানির উপর দিয়ে কি হেঁটে আসবে? বলে, না না, দেখ, ভালো করে দেখ। সবাই দেখে, সত্যিই তো চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোন একটা 10 কি 12 বছর বয়সী বাচ্চা ছেলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওরা খুব অবাক হয় এবং ভয়ও পায়, কারণ পানির উপর দিয়ে তো হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে কোনো মানুষ আসতে পারে না। যত কাছে আসছে তত মনে হচ্ছে যে এই ছেলেটিকে মনে হয় চেনা যাচ্ছে। যখন একদম কাছে চলে আসে তখন তারা বুঝতে পারে, আরে এ তো আমাদের মোটু পাগল। মোটু পাগল নৌকার কাছে এসে বিভৎস শব্দ করে এবং ভয়ানকভাবে হেসে দেয়। যেই সুন্দর হাসি দেখার জন্য সবাই পাগল থাকতো, সেই হাসির শব্দ শোনার সাথে সাথে নৌকার সবার পিলে চমকে যায়। মোটু পাগল বলে ওঠে, কিরে, কতগুলো মাছ পেলি তোরা? দে, এগুলো আমাকে দিয়ে দে। এই কথা বলার সাথে সাথে মোটু পাগল 2 হাত দিয়ে নৌকাটি চেপে ধরে এবং চেপে ধরে নৌকাটি পানি থেকে উঁচু করে একদম সোজা করে ফেলে। সোজা করে পানির মধ্যে নামিয়ে দেয়, মানে ডুবিয়ে দেয়। নৌকাতে যারা ছিল তবে লাফ দিয়ে সবাই পাশে পড়ে যায়। তখন সবাই দেখে যে নৌকাটি ডুবিয়ে দিয়ে আবার মোটু পাগল হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 3-4 জন যারা নৌকায় ছিল তারা চিৎকার চেঁচামেচি করে। তাদের চিৎকারের শব্দে কিছুটা দূরে থাকা নৌকা তারা তাড়াতাড়ি চলে আসে, তাদেরকে উদ্ধার করে। বলে, কি হয়েছে? বলে যে মোটু পাগল নৌকা ডুবিয়ে দিয়ে গেছে। ওরাও হাসি তামাশা করে যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মোটু পাগল আসবে আর তোমাদের নৌকা ডুবিয়ে দিয়ে যাবে, এটা কি একটা, মানে কি একটা হাস্যকর কথা, কাজাকরি কথাবার্তা। তখন তারা বলে, না, এটাই সত্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মোটু পাগল যেদিক দিয়ে হেঁটে এসেছিল তার আশপাশ দিয়েও কিন্তু অনেকগুলো নৌকা ছিল, কিন্তু তারা কেউই কিন্তু মোটু পাগলকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। এই ঘটনা যখন ঘটে তার পরের দিন সকালবেলা ওই মানুষগুলোর মোটু পাগলের বাড়িতে যায়
তার পিতামাতাকে বলে মোটু পাগল এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু মোটু পাগলের বাবা মা বলে যে আমার সন্তানকে তো আমরা ঘরের মধ্যেই রেখেছিলাম, ও তো বাইরে বের হয়নি রাতের বেলা, তোমরা ভুল করেছো, অথবা আমার ছেলের বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ। যাই হোক, তারা তখন মোটু পাগলের বাড়ি থেকে চলে আসে। এরও 2-3 দিন পর আরেকটি ঘটনা ঘটে, প্রায় সেম ঘটনা। একটি নৌকায় থাকা কয়েকজন লোক দেখছে যে পানির উপর দিয়ে কেউ হেঁটে আসছে, চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই হেঁটে আসতে আসতে যখন কাছে চলে আসে, তখন সবাই বুঝতে পারে যে হেঁটে আসা এই ছেলেটি আর কেউ নয়, এটি মোটু পাগল, বা যার নাম হারুন। সে এসে কোনো ধরনের কথাবার্তা না বলেই 2 হাতে নৌকাটিকে মাথার উপরে তুলে নেয় এবং মাথার উপরে তুলে নিয়ে নৌকাটিকে চতুর্দিকে ঘোরাতে থাকে। উপরে বসে থাকা মানুষজন ছিটকে নিচে পড়ে যায়, মাছ টাছ যা ধরা হয়েছিল সেগুলো ছিটকে পড়ে যায়, আর ওই মোটু পাগল বিভৎস শব্দে হাসতে থাকে। এবং ওই নৌকা যখন হাত দিয়ে ঘোরাচ্ছিল, একটা সময় নৌকাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যায়। ওদের চিৎকারে অন্য নৌকাগুলো কাছে চলে আসে, তাদেরকে উদ্ধার করে, কিন্তু ওরাও পানির উপর দিয়ে হেঁটে আসা কাউকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। একই ঘটনা আর একবার ঘটে, 3-3 ঘটনা ঘটে। তখন গ্রামে আবারও সালিশ বসে। সালিশ বসার পর যখন এই বিষয়টি বলা হয়, তখন আসলে এটির বিচার কি, কারণ এর তো প্রমাণ নাই, কেউ দেখেনি, শুধু নৌকা যারা ছিল তারাই দেখেছে। মোটু পাগলের পিতামাতা বিষয়টি অস্বীকার করে, কিন্তু তারাও কিছুটা অস্বাভাবিকতা বুঝতে পারছিল মোটু পাগলের আচার আচরণে, কিন্তু তারা কাউকে সেগুলো বলেনি। টাঙ্গুয়ার হাওরের যে রূপনগর যে জায়গাটি আছে, ওই দিক দিয়ে ময়মনসিংহ জায়গাটা, বা ময়মনসিংহ বর্তমান যে ময়মনসিংহ জেলাটা, এটি অনেক কাছে হয়। তখন তার পিতামাতা ময়মনসিংহে নিয়ে যায়। ওই সময় কিন্তু এরকম ডাক্তার ছিল না, ভালো একটি কবিরাজের সন্ধান পায়, সে কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ তার পিতামাতাকে বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমার ছেলেকে আর ধরে রাখতে পারবা না, ওকে ওরা নিয়ে যাবে এবং নিয়ে যাবেই, আর কখনো ফেরত দেবে না। বলে কারা নিয়ে যাবে? তখন বলে যে ওর উপর এক অশুভ শক্তি ভর করেছে, ওর সুন্দর হাসি দেখে এই অশুভ শক্তি পাগল হয়ে গেছে এবং ওকে নিয়ে যাবে। যেদিন থেকে অশুভ শক্তি ওর উপর ভর করেছে, সেদিন থেকে মোটু পাগল আর হাসে না এবং আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, মানে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, ওর ভিতরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে এই অশুভ শক্তির প্রভাবে হচ্ছে। সুতরাং এটি ওকে নিয়ে যাবেই, তোমরা ধরে রাখতে পারবা না। এই কথা শোনার পরে তার বাবা মা অনেক ভেঙে পড়ে, কিন্তু সন্তান তো, এই কবিরাজের কথা তারা বিশ্বাস করতে চায় না। বেশ কিছু পীরের কাছে নিয়ে যায়, বেশ কিছু ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, তারা সবাই ঝাড়ফুঁক করে, দোয়া তাবিজ দেয়। একদিন রাতে মোটু পাগল ঘুমিয়েছিল। মোটু পাগলের কিন্তু আরো ভাই বোন ছিল, একই সাথে ঘুমাতো তারা। হঠাৎ গভীর রাতে ওর সাথে থাকা যে ভাই বোনেরা ছিল, ঘুমিয়েছিল, তাদের চিৎকারে বাড়ির সবাই জেগে ওঠে। বাবা মা যখন ওদের রুমে যায়, গিয়ে বলে কি হয়েছে, বলে যে হারুন ভাই তো নাই, হারুন ভাই কোথায় গেল? ওরা বলে যে ঘরের মধ্যে অদ্ভুত একটা শব্দ শুনেছিল, তারপর থেকে আর হারুনকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তা করে হয়তো বা কোনো ওয়াশরুমে গেছে বা অন্য কোনো কারণে বাইরে যেতে পারে, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে। খোঁজা হয়, অনেক খোঁজা হয়, হারিকেন দিয়ে, মশাল দিয়ে সারা রাত ধরে চতুর্দিকে খোঁজানো হয় মানুষদেরকে দিয়ে। মোটু পাগল বা হারুনকে আর কোথাও পাওয়া যায় না। কেউ কেউ ধারণা করেছিল হয়তো বা পানিতে ডুবে গেছে কিনা। আশেপাশে আসলে হাওর এলাকা, অনেক পানি চারদিকে, কোথায় খুঁজবে।
চিন্তা করছে হয়তো বা ডুবে গেছে, লাশ ভেসে উঠবে না, লাশও পাওয়া যায়নি। মোটু পাগলের আর কোনো সন্ধান মেলেনি। এই ঘটনাটা শুরু করার আগে আমি বলে নেই, যার ঘটনা আমি শেয়ার করবো তার নাম হচ্ছে অরবিন্দ, এবং এটা একটা ছদ্মনাম। আমি ওনার অরিজিনাল নাম ব্যবহার করতে পারছি না। তার ছিল এক ছেলে, এবং তার বয়স যখন 18 থেকে 20 বছর হবে, ওই সময়টায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। আসলে বলতে গেলে উনি একটু সাইকিক পেশেন্ট ছিল। সেদিন ছিল অনেক বৃষ্টি, তার হিতাহিত কোনো জ্ঞান ছিল না, এবং তিনি নিজেই বলেছেন তিনি মদ খেয়ে আসেন, এবং আসার পরে যতটুকু তার মনে পড়ে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়, এবং ঝগড়ার এক পর্যায়ে তার খুব খারাপ লাগতে থাকে এবং মেজাজ খারাপ লাগে, মারধর করা শুরু করে দেয় তার স্ত্রীর। তো ঝগড়াটা এমনভাবে মোড় নেয়, তখন তার স্ত্রী তাকে বোতল দিয়ে বাড়ি দিয়ে ফেলে। রাত 3টা বাজে, তিনি সাথে সাথে রাগ আর কন্ট্রোল করতে পারে না, এবং খাটের নিচের যে বটিটা ছিল সেটা দিয়ে তার স্ত্রীকে এক কোপ দেয়। কোপ দেওয়ার সাথে সাথে স্ত্রী যখন পড়ে যায়, মৃত্যু নিশ্চিত করার জন্য স্ত্রীকে তিনি ভালো করে জবাই করেন, এবং সেই জবাই করা বডিটার সহ 6 টুকরা করেন, এবং এটা একটা বস্তায় ভরেন, এবং সেই বস্তাটা তিনি পাশে একটা জঙ্গলে ফেলে পালিয়ে যান। পরে সেই লাশ ট্রেস আউট করা হয় 1 বছর পর। 1 বছর পর তিনি পালিয়ে, মানে লাশ ট্রেস আউট করে এর আগে ধরা হয় 1 বছর পর, এবং 1 বছর পর তিনি যখন ধরা হয়, মামলা থাকার কারণে আদালত তাকে 3 বছর পর জেল দেয়। সেই জেলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি সবাইকে বলে বেড়াতেন তিনি যে কাজ করেছেন সেটাতে ফাঁসি হবার কথা, কিন্তু যাবজ্জীবন পেয়ে যায় তিনি। সেই থেকে জেলে থাকা, কিন্তু জেলে তিনি ভালো ছিলেন। প্রায় 10 বছর জেলে থাকার পরে তিনি একটা জিনিস লক্ষ্য করা শুরু করলেন। তিনি প্রায় স্বপ্ন দেখতেন, এবং যেদিন স্বপ্ন দেখতেন সেদিন তার সারা শরীর ঘামত এবং কান দিয়ে রক্ত পড়ত। প্রথমে শব্দ স্বপ্ন মনে হলো, মানে স্বপ্নটা মনে হলো, পরবর্তী সময় জীবন্ত লাগতো, এবং মাঝে মাঝে স্বপ্নটা মনে থাকতো, পরের সময় আবার তিনি ভুলে যেত। যখনই সকালবেলা হতো তিনি স্বপ্নটা মনে রাখতে পারতেন না। এটা কয়েকদিন ছিল। পরে যখন আস্তে আস্তে স্বপ্ন দেখা শুরু করলেন, এবং এটা যখন প্রমিনেন্ট হতে থাকলো, তখন তার স্বপ্নটা মনে থাকতো পরের দিন পর্যন্ত। এইটা ছিল তখন তার কন্ডিশন। সাল তখন 1976। তিনি তখন ওই সেন্ট্রাল জেলের জল্লাদ হিসেবে নিযুক্ত হন। এগুলো তার আগের ঘটনা। একটা ফাঁসির রায় এসেছে, আর জল্লাদ হতেও খুব ইজি, যখন অনেক প্রসিজিওর আছে। যে লোকের ফাঁসি, সেই লোক সম্পর্কে উনি তেমন কিছু জানতেন না। উনি অনেকবার জেলে তাকে দেখেছেন। 56টা মার্ডার কেসের আসামি যে লোকের ফাঁসি হবে, সেই লোক এতটুকু জানলেন যে ফাঁসি হবে। তিনি সকাল থেকে আলাদা থাকতেন যেদিন যার ফাঁসি হবে। এটা তার হাতে ওই দিনের প্রথম ফাঁসি, এবং তার জীবনের প্রথম ফাঁসি। তিনি ফাঁসির দিন দিবাগত রাতে একটা স্বপ্ন দেখেন। তিনি স্পষ্ট দেখতে পান স্বপ্নে যে লোককে ফাঁসি দেবেন সেই লোকটা বলছে, তুইও বেশি দিন ভালো থাকবি না, আজ হয়তো আমার ফাঁসি হবে তোর হাতে, কিন্তু তুই প্রতিদিন জীবন্ত ফাঁসির কাঠগড়ায় দাঁড়াবি। তার ঘুম ভেঙে যায়, সারা শরীর ঘামছে কাঁপুনি দিয়ে, এবং কান দিয়ে রক্ত আসছে। তিনি তার জীবনের প্রথম ফাঁসি দেবে সেদিন। তার সেদিন ভয় লাগছিল। সেদিন রাত 12টায় তিনি মঞ্চে যান। সেই লোকের ফাঁসি দেওয়ার আগে কালো কাপড় পরানোর সময় সেই লোক বলেছিল, তুইও কিন্তু কাঁদবি, তুইও কিন্তু হাসবি। তো তিনি তোর কথার কোনো গুরুত্ব না দিয়ে সেই লাঠি টান দিয়ে দেন, এবং টিপিক্যাল পদ্ধতিতে ঝুলে পড়ে সেই দেহ। তিনি জাস্ট এতটুকুই দেখলেন, একটা বিশাল বড় নিঃশ্বাসের মতো সাউন্ড নিচ থেকে উপরে উঠে গেল। সেই সাউন্ডটা আসলে কি, এটা এরকম কেন? আগে যদিও ওই নিচে রুমে তিনি আগে গিয়েছিলেন, সবকিছু চেক করেছেন ঠিকঠাক আছে কিনা, রশি ঠিক আছে কিনা, কিন্তু এ কি করে সম্ভব, এত বড় লম্বা নিঃশ্বাস? তিনি ওখানে পুলিশের লোকজন ছিল, আরো কয়েকজন সরকারি কর্মকর্তা ছিল। তাদেরকে জিজ্ঞেস করলো যে কাহিনী কি, আপনারা কোনো সাউন্ড পেয়েছেন? তখন সবাই বলল, না, আমরা তো কোনো সাউন্ড পাই নাই। মনে ছিল পাহাড় থেকে কাউকে ফেলে দেওয়া হয়েছে, এরকম কোনো একটা শব্দ। সেদিন রাতে তিনি ঘুমান, কোনো প্রবলেম হয় নাই। ঠিক পরের দিন ঘুম থেকে উঠে বসেন, তার নাক দিয়ে কান দিয়ে রক্ত পড়ছে, এবং অনবরত রক্ত পড়ছে। হঠাৎ এক পুলিশের গার্ড দেখার পর তাকে মেডিকেলের কাছে নিয়ে যায়, এবং মেডিকেলের লোক নিয়ে আসে। এক্সেসিভ ব্লাড প্রেশারে পড়ে প্রায় সময়ই তার দেহর কারণে, তার বডির কারণে এক্সেসিভ ব্লাড প্রেশারে পড়তো। তার ওয়েট ছিল 175 কেজি। তারপরে ডক্টর দেখে প্রেসক্রিপশন আসে, এবং রীতিমতো অনেক দিন রেস্টে ছিলেন। যে কয়দিন রেস্টে ছিলেন সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, ততদিন ভালো ছিলেন। এরপরে তিনি প্রায় স্বপ্ন দেখতেন, কোনো দিন মনে রাখতেন, কোনো দিন ভুলে যেতেন। সেদিন ছিল শীতের রাত, বাইরে বেশ বৃষ্টি, শীতের সময় বৃষ্টি। 1978 সাল। তিনি স্বপ্নে দেখেন তার ছেলেকে ফাঁসি দিচ্ছেন। তার ছেলে মঞ্চে যাচ্ছে এবং তাকে বলছে, বাবা আমাকে ফাঁসি দিও না, আমি কিছু করি নাই।
এমন কেন করতে হয় বাবা? তুমি এই 2 হাতে আমার জানকে কিভাবে ঝুলিয়ে দিতে পারবে? তিনি ঘুমের মধ্যে কেঁদে ওঠে। ঘুম থেকে ওঠার পর সেই কান দিয়ে রক্ত। সেদিন হালকা রক্ত ছিল। তিনি কেয়ার করলেন না পরে, কারণ কোনো পেইন ছিল না। সেদিন আরেকটা ফাঁসি হবে। টাইমটা পরে জানানো হলো রাত 1টায় ফাঁসি হবে। জানা গেল কোনো এক রেপ কেসের আসামি, সেই মেয়েকে রেপ করার পর 24 টুকরা করা হয়েছিল, সেই লোকের ফাঁসি, যিনি টুকরা করেছেন। 15 বছরের জেল তখন তার অতিবাহিত। তার মানে 1963 সাল থেকে তিনি জেলে ঢুকেন। সেই রেপিস্টের মাথায় বিশাল বড় একটা অংশ কাটা চিহ্নের দাগ। সেই দাগ খুব সহজে চেনা যায়, খুব সহজে এড়ানো যায় না। তিনি ঠিক রাত 1টায় ফাঁসি দেয়, এবং ফাঁসি দেওয়ার পর এই লাশ নিতে কেউ আসে না। তো সৎকার করতে হবে, পড়াতে হবে, এটাকে পুড়িয়ে ফেলতে হবে। পরে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হয়তো করেছে, কিন্তু সেই লোকটা তার স্বপ্নে আসে এবং বলতে থাকে, তোর ছায়ার সাথে থাকবো আমি, তুই যেখানে যাবি সেখানে আমি যাব, তোকে আমি ছাড়ছি না। তিনি ঘুম থেকে ওঠেন এবং তার রুমের মধ্যে সেই ফাঁসি দেওয়া লোকটাকে দেখতে পান। পরের দিন চিৎকার করে চেঁচামেচি শুরু করে দেন, এবং আবারও তার ব্লাড প্রেশার বেড়ে গেলে তিনি হসপিটালাইজ হয়ে যান সাথে সাথে। এরকম যেদিন ফাঁসি দিতেন তারপরে কয়েকদিন তার খুব খারাপ যেত। হয় তিনি স্বপ্নে দেখতেন, না হলে জেগে থাকতেন সারা রাত। 1989 সাল, সেদিন আরেকটা ফাঁসি হবে। এটাও গ্যাংরেপের কেস। সেটাতে যার ফাঁসি হবে সেই একই ফ্যামিলির সবাইকে খুন করেছিল। এবার তিনি ফাঁসি দেওয়ার আগে রাতের বেলা ভাত খাচ্ছে। খাওয়ার পর সেলে গভর্নমেন্টের লোক আসে এবং জানায় দেয় যে তাকে ফাঁসি দিতে হবে। তিনি রাতের বেলা ঘুম ভেঙে বসে থাকেন। ওই যে জাগ্রত অবস্থায় তিনি দেখেন 5 জন মানুষ তার সেলের ভেতর। ওখান থেকে বয়স্ক এক লোক বলছে, তোমার হাতে আরেকজনের ফাঁসি হবে, ওকে মেরে ফেলো, ও যেন না বাঁচে। যার ফাঁসি হবে তার কথা বলছে। তিনি ভয়ে চিৎকার করতে থাকে। আশেপাশের লোকজন চিৎকার শুনে কাহিনী কি। পরে তিনি কাউকে কিছু বলতে পারলেন না, বলতে চাইলেন না। তার ভেতরে তিনি একজনের সাথে শেয়ার করেন তার পুরো বিষয়। তিনি বলেন, দেখো, এই পূজা করে দেখতে পারো, তাকে বলা হয় যে তুমি পূজা করে দেখতে পারো কোনো ফল যদি পাওয়া যায়, কিন্তু উনি কিছুই করেন না। ফাঁসি দেন, এবং ফাঁসির পর থেকে কেন জানি তিনি আর ঘুমাতে পারতেন না। ঘুমাতে গেলে তিনি অনেক কিছু দেখতেন, তাই সজাগ থাকতেন, এবং দিনের বেলা সেখানে একটা গাছ ছিল, ওটার নিচে ঘুমাইতেন। ওনার ঘটনা কালেক্ট করা হয় ওনার ছেলের কাছ থেকে। দিল্লির কোনো একটা জায়গার লোক তিনি। এই স্বপ্ন, এই ফিস নিয়ে প্রায় 40 বছর তিনি জেল কাটান। জল্লাদের কাজ ছিল, কয়েকবার জল্লাদের কাজ করেছেন তিনি। 2003 সালে তিনি জেল থেকে ছাড়া পান, এবং 2005 সালে তিনি মৃত্যুবরণ করেন ব্রেন স্ট্রোক করেন দিনের বেলা। কিন্তু তিনি তার আগের দিন রাতের বেলা খুব চিৎকার করেছিল, বলেছিল, আমি কোনো মাফ পাচ্ছি না, আমাকে কেউ মাফ করছে না। তার ছেলে একটা পুরোহিতের কাছে বলেছিল যে ওনার বাবার সাইকোলজিক্যাল কিছু রোগ থাকবার কারণে এরকম হয়েছে। এটা হয়েছে নিজে খুন করার পর থেকে। কোনো ধরনের জাদুটোনা ওর কেউ কোনো ক্ষতি করেনি তাকে। তো তাদের ঘরে তাদের মধ্যে যে হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে যে গ্রহ নক্ষত্রের কথা, পরে সেগুলা তিনি আর শোনেন নাই। তো আমাকে যিনি ঘটনা শেয়ার করছেন তিনি ওই ছেলের কাছ থেকে ঘটনাটা কালেক্ট করেছিলেন। আর এরকম ঘটনা আমি আগে কখনো পাইনি, দেখেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটি যখন ঘটেছে তখন সময়টি ছিল 1969 কি 70, আমাদের মহান মুক্তিযুদ্ধের আগের ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার যারা আত্মীয় স্বজন আছেন, মুরব্বী, তাদের মুখ থেকে। ঘটনাটির স্থান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার খরসতি গ্রামে। ওই গ্রামের খুবই দরিদ্র কৃষক পরিবারের মেয়ে সখিনা। পরিবারের মা, বাবা ও একমাত্র ছোট ভাই আব্দুর রহিমকে নিয়েই এই দারিদ্র্যের মধ্যেও ভালোই চলে যাচ্ছিল তাদের। সখিনার শখ ছিল হাঁস, মুরগি ও ছাগল পালা। হাঁস, মুরগি ও ছাগলের ঘর ছিল আলাদা আলাদা করে। প্রতিদিন সন্ধ্যায় সেগুলো গুনে গুনে ওগুলোর মধ্যে রেখে দিত। যে মুরগিগুলো সখিনার ছিল, এর মধ্যে একটা মুরগি ছিল একটু ভিন্ন রকমের, কারণ সেটি তার নিজের খোপে থাকতে পছন্দ না করে রাতের বেলা সে গাছের ডালে বসে থাকতে পছন্দ করত। এরকম অনেক মুরগি দেখা যায় যারা নিজের ঘরে না থেকে গাছের ডালে থাকে। তাই মাঝে মধ্যেই একটি লম্বা লাঠি দিয়ে সেটিকে মৃদু আঘাত করে নামিয়ে আনত সখিনা। যেহেতু মাঝে মধ্যেই এটা হতো,
তাই এই কাজ করার জন্য মাঝে মাঝে সন্ধ্যার পর তার ছোট ভাই আব্দুর রহিমকে নিয়ে সেই লম্বা লাঠি ও একটি হারিকেন নিয়ে বের হতো। আশেপাশের মাঝারি সাইজের নির্দিষ্ট কয়েকটি গাছের ডালেই পাওয়া যেত সেই মুরগিটাকে। একদিন সন্ধ্যায় সখিনা দেখে তার সেই মুরগিটি এখনো ফেরেনি। তাই বিরক্ত হয়ে সেই কাজ করতে বের হয়ে যায় আব্দুর রহিমকে নিয়ে। কিন্তু সমস্যা দেখা দিল, এবার আর সেই নির্দিষ্ট গাছগুলোর ডালে মুরগিটাকে পাওয়া যাচ্ছে না। তাই খুঁজতে খুঁজতে বাসা থেকে একটু দূরে একটা গাছের ডালে মুরগিটিকে পাওয়া গেল। যথারীতি ওটাকে নামানোর জন্য লম্বা লাঠি দিয়ে খোঁচা দেবার চেষ্টা করছিল, কিন্তু আজকে আর মুরগিটিকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না। মুরগিটি মাঝে মাঝেই এই ডাল থেকে ওই ডাল চলে যাচ্ছিল, কিন্তু নিচে নামছে না। সখিনা এবং আব্দুর রহিম দুজনই খুব বিরক্ত। সখিনা মাঝে মাঝে বলছিল যে তোকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, তোকে বিক্রি করে দিব, না হলে জবাই করে খেয়ে ফেলবো, তুই খুব ঝামেলা করিস, এভাবে তোকে আর রাখবো না। তো এরকম সখিনা বলছিল, জোরে জোরেই বলছিল। সখিনা ও আব্দুর রহিম হঠাৎ স্পষ্ট একটি বিষয় দেখতে পায়। সখিনা ও আব্দুর রহিম দেখে যে মানুষের মতো কিছু একটা গাছের মাথা থেকে টিকটিকির মতো মাথা নিচু আর পা উঁচু গাছ বেয়ে বেয়ে নিচের দিকে নেমে আসছে, এবং খুব দ্রুত সেটা নেমে মুরগিটিকে খপ করে ধরে আবার একইভাবে গাছের মাথার উপরে উঠে মিলিয়ে গেল। ওরা মারাত্মক ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়িতে ফিরে যায় আর সবাইকে বিষয়টা খুলে বলে। কিন্তু সবাই এই বিষয়টিকে আমলে নেয় না। কেন আমলে নেয় না? কারণ হচ্ছে যে গ্রামে অনেক ধরনের প্রাণী থাকে যেগুলো হাঁস মুরগি খেয়ে থাকে, এর মধ্যে গন্ধগোকুল বা খাটাস এগুলো অন্যতম। সবাই বলে যে তোরা এই জিনিসটাকেই দেখেছিস, এগুলো কোনো ভূত প্রেত না, অন্য কিছু না, খাটাস বা গন্ধগোকুল এগুলোই হবে। যেহেতু ওরা দুজনই বাচ্চা কাচ্চা ছিল, তাই বাচ্চা কাচ্চাদের কথা কেউ পাত্তা দেয় না। এর ঠিক কয়েকদিন পর ঘটে আরেকটি ঘটনা। সন্ধ্যায় সহিনার একটা ছাগলকে পাওয়া যাচ্ছিল না। সাধারণত ছাগল বাড়িতেই ফিরে আসতো, কারণ ছাগল বাধা থাকতো, কখনো বাধা না থাকলেও সেটা বাড়িতে ফিরে আসতো। যেহেতু ছাগলকে পাওয়া যাচ্ছিল না, তাই ছাগলকে খুঁজতে আবার ছোট ভাই আব্দুর রহিমকে নিয়ে হাতে হারিকেন নিয়ে বের হয়, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না ছাগলকে। ছাগলের একটা নাম রেখেছিল সখিনা, যদিও বা সেই নামটি কি এটি আমি জানতে পারিনি, বা আমি যাদের কাছ থেকে শুনেছি, আমাদের যারা পরিচিত মুরব্বী, ওনারাও বলতে পারেননি। সখিনা যখন ছাগলটির নাম ধরে ডাকছিল, অনেক দূর থেকে ছাগলের শব্দ ভেসে আসছিল, কারণ সখিনা তার ওই ছাগলের ডাকটি শনাক্ত করতে পারত। সখিনার কানে যতটুকু আওয়াজ আসে তাতে বুঝতে পারে বাড়ি থেকে অনেক দূরের একটি উঁচু ভিটা থেকে ছাগলের মৃদু ডাকের শব্দ ভেসে আসছে, এবং এটাই তার কাছে মনে হচ্ছিল। আব্দুর রহিমও বলে, হ্যাঁ ঠিক ওই উঁচু ভিটার ওই দিক থেকেই ছাগলের শব্দটি আসছে। তখন ওরা দুজন ওদিকে চলে যায়। এখানে বলে রাখা ভালো যে ওদের বাড়ি থেকে একটু দূরে যে উঁচু ভিটাটি রয়েছিল, এটি আসলে ছিল একটি শ্মশান। বর্ষাকালে যখন সব দিক পানিতে তলিয়ে যায়, তখনই আশেপাশের কয়েকটি গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা লাশ পোড়ানোর জন্য এটা ব্যবহার করে। আর যখন শুকনো সময় থাকে তখন এটা ব্যবহার করে না, নদীর পাড়ে লাশ পোড়ানোর জন্য নিয়ে যায়। তখন ছিল শীতের সময়, তাই চারদিকে শুকনো ছিল।
আর ওদের বাবা সেদিন বাড়িতে আসতে কিছুটা দেরি করছিল বলে দুই ভাই বোন নিজেরাই সাহস করে চলে যায় সেই ভিটায়। সেই ভিটায় কিছু বড় গাছ ছিল এবং বেশ কিছু ঝোড় চাপ এগুলোও ছিল। গাছগুলো পার হয়ে ওরা যখন মূল ভিটায় গেল তখন আর কোনো ছাগলের শব্দ পাওয়া যাচ্ছিল না, শুধু ছিল চারদিক থেকে ঝিঝি পোকার ডাক। সহিনা তখন ছাগলটির নাম ধরে আবারও ডাকে। সাধারণত সখিনা আগে দেখতো যে ছাগলটির নাম ধরে যদি সখিনা ডাকে ছাগলটি উত্তর নেয় এবং ছাগল যেভাবে শব্দ করে সেভাবে শব্দ করে সে উত্তর নেয়। সখিনা যখন কয়েকবার ছাগলটিকে ডাক দেয় তখন আবারও ছাগলের শব্দ তাদের কানে ভেসে আসে, কিন্তু এবার মনে হয় যে ছাগলের শব্দটি ঠিক মাটির উপর হচ্ছে না, মাটির উপর থেকে উঁচুতে, মনে হচ্ছে গাছের আগা থেকে এই শব্দটি ভেসে আসছে। তখন ওরা যখন আবারও ছাগলটির নাম ধরে ডাক দেয় তখন এক পাশ থেকে ছাগলের শব্দ আসে। ওরা দেখে একটি লম্বা গাছের দিক থেকে শব্দটি আসছে। সখিনা এবং আব্দুর রহিম হাতে হারিকেন নিয়ে সেই গাছটির দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে উপর দিকে তাকিয়ে কোনো ছাগল দেখতে পায় না। আবারও ডাক দেয়। তখন মনে হলো যেই জায়গা থেকে একটু আগে ওরা সরে এসেছে সেই দিকে গাছ রয়েছে, সেই গাছের উপর থেকে শব্দ আসছে। ওরা সেদিকে চলে যায়, গিয়ে উপর দিকে তাকিয়েও কোনো ছাগল দেখতে পায় না। তখন আবারও ছাগলটির নাম ধরে সখিনা ডাক দেয়। এবারে ডাকেও ছাগলটি উত্তর নেয় তার মতো করে শব্দ করে, কিন্তু মনে হচ্ছিল অন্য আরেকটি গাছ থেকে সেই শব্দ ভেসে আসছে। তার মানে হচ্ছে ছাগলটির শব্দ সরে সরে যাচ্ছিল, একই জায়গায় ছিল না। এবার যখন তার একটি গাছ শনাক্ত করে সেই গাছের নিচে গিয়ে উপর দিকে তাকায়, এবার ছাগলের দেখা পায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে ছাগলটি ওই গাছের অনেক উঁচু একটি ডালে দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে, কারণ ছাগল তো গাছের ডালে আসলে দাঁড়িয়ে থাকতে পারে না। এখন প্রশ্ন হলো ছাগল এই গাছে উঠল কিভাবে? ওঠার তো কোনো সম্ভাবনাই নেই। আর ডালের উপর যে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মাত্র ও ডালের উপর দাঁড়িয়েছে, কেউ ধরে ওকে দাঁড় করিয়ে দিয়েছে এবং এখনই পড়ে যাবে এমন মনে হচ্ছে। চাঁদের আলোয় হঠাৎ দেখে সেই ছাগলটিকে ধরতে সেই মানুষের মতো অদ্ভুত প্রাণীটি নেমে আসছে। ছাগলটি ভয়ে ডাল থেকে লাফ দেয়, লাফ দিয়েই ছাগল মারাত্মক আহত হয়। কিন্তু সখিনা এবং আব্দুর রহিম দেখে মানুষের মতো সেই অদ্ভুত প্রাণী মাথা নিচে এবং পা উপরে টিকটিকির মতো করে গাছ থেকে মাটিতে নেমে আসছে। সখিনা এবং আব্দুর রহিম ছাগলের চিন্তা বাদ দিয়ে ওরা ভয়ে দুজনই বাড়ির দিকে দৌড় দেয়। ততক্ষণে ওদের বাবা বাড়িতে ফিরে এসেছিল। যখনই শোনে যে ওই শ্মশানের ওইদিকে ওই ঘটনা ঘটেছে তখনই ওর বাবা বলে, তোরা ওদিকে কেন গিয়েছিস? ওদিকে রাত্রেবেলা যাওয়াটা তোদের মোটেও উচিত হয়নি। তখন সখিনা ও আব্দুর রহিমের বাবা আশপাশ থেকে আরো কয়েকজন লোককে ডেকে নিয়ে হাতে টর্চ লাইট নিয়ে, কারো হাতে মশাল ছিল, কারো হাতে হারিকেন ছিল, তারা ওই শ্মশানের দিকে যায়। আব্দুর রহিম ও সখিনাও চায়। তারা সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা দেখে, ঘটনা তো না মানে বিষয় দেখে, লক্ষ্য করে। তারা দেখে যে ছাগলটি তারা রেখে এসেছিল সেই ছাগলটির মাথা নেই এবং মনে হচ্ছিল যে ছাগলের বুক চিরে কেউ ভিতরের হৃৎপিণ্ডটা নিয়ে গেছে।
চারিদিকে রক্ত আর রক্ত। ছাগলের মাথা এবং হৃৎপিণ্ডবিহীন দেহ তারা দেখে এক একজন এক এক রকমের মন্তব্য করে। কেউ কেউ বলে এটা হচ্ছে একটা পিচাস, শুদ্ধ বাংলা যেটাকে পিশাচ বলা হয়, যে এটা কোনো পিচাসের কাজ। কেউ কেউ বলে না, ওরা বাচ্চা মানুষ, ওরা ভুল দেখেছে, এটা হয়তো বা কোনো মেছো ভাগ বা এই টাইপের কিছু হবে, এরকম কিছু না। কিন্তু গ্রামবাসী একটা বিষয় লক্ষ্য করে, সেটি হচ্ছে যে ওখানে যে পায়ের ছাপ দেখতে পায়, এই ছাপটির আসলে মানুষের মতোই পা, কিন্তু পায়ের যে ছাপটি ছিল সেটির আকার মানুষের যে স্বাভাবিক রকমের পা থাকে তার থেকে বেশ বড়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, পায়ের ছাপ যেখানে ছিল তার সামনে হাতের ছাপও ছিল। তার মানে হচ্ছে এই প্রাণীটি হাত পা উভয়কে নির্ভর করে চলাফেরা করে। এবং একটি লম্বা গাছের কাছে গিয়ে দেখে সেখানে রক্তের ছাপ রয়েছে। তার মানে হচ্ছে সত্যি কোনো প্রাণী ছাগলটির মাথা ছিঁড়ে নিয়ে এবং বুক চিরে হৃৎপিণ্ডটা বের করে নিয়ে গাছের উপরে চলে গেছে। গ্রামবাসী ফিরে এসে গ্রামের যে মেম্বার ছিলেন তাকে বিষয়টা বলে। তখন সিদ্ধান্ত হয় যে শ্মশানে যে গাছগুলো আছে, ঝোড়ঝাপ আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। সত্যি সেটা করা হয়। কিন্তু গ্রামের কেউ কেউ মনে করেছিল এটি আসলে কোনো হিংস্র প্রাণীর কাজ নয়, এটি পিশাচের কাজ। অদ্ভুত ব্যাপার হচ্ছে, গ্রামের কোনো বয়স্ক মানুষ ওই অদ্ভুত প্রাণীটিকে দেখেনি, কিন্তু সখিনা ও আব্দুর রহিমের মতো কিছু বাচ্চা কাচ্চা রাতের বেলায় অদ্ভুত প্রাণীটিকে দেখেছে। কিন্তু কোনো বড় মানুষ এটিকে দেখেনি। এটি একটি রহস্য, যে এটি যদি সত্যি কোনো প্রাণী হতো তাহলে সবার চোখেই সেটা ধরা পড়ত। কেন শুধু বাচ্চা কাচ্চারাই সেটাকে দেখেছে, কেন বড়দের সামনে ধরা দেয়নি? এই রহস্যটি আজও রয়ে গেছে। কিন্তু একজন ভালো আলেম, উনি পরবর্তীতে এটা নিয়ে অ্যানালাইসিস করে বলেছিলেন, সত্যি এটা একটা পিশাচ, এটি কোনো প্রাণী নয়। এরপরেও ওই গ্রামের বেশ কিছু হাঁস মুরগি মিসিং হয়, কিন্তু এটি আসলে কে নিয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। কেউ কেউ বলেছিল এটি সেই পিশাচেরই কাজ, কিন্তু আসলে কে নিয়েছে এটি কেউ জানে না। এই ঘটনাটি ঘটেছিল বেশ অনেক বছর আগে হৃদয়দের বাড়িতে। হৃদয় নিজেই এটি এক্সপিরিয়েন্স করেছেন এবং তার বাবা মাও তার সাথে ছিল সেই সময়। তো হৃদয় আমাকে অনুরোধ করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো এটি প্রেজেন্ট করার আগে আমি হৃদয়দের বাড়ির বর্ণনা একটু দিয়ে নেব। হৃদয়দের বাড়িটা ছিল গ্রামের এক পাশে এবং তার পাশে ছোট একটা রাস্তা যেটা দিয়ে তাদের মূল সড়কে ওঠে, আর তার পাশে হৃদয়দের ফসলের মাঠ, মানে ফসলের ক্ষেত যেখানে তারা চাষাবাদ করে। তো এই চাষাবাদের যে মাঠ বেশ বড় একটা জায়গা, বেশ লম্বা, মানে এখানে দাঁড়াইলে ওই মাথায় সবকিছু ছোট দেখা যায়। এবং তার পাশে একটা ছোট রাস্তার মতো, তার পাশে হচ্ছে একটা বিল, এবং সেই বিলে বর্ষায় পানি বেড়ে যায় বা বৃষ্টি হলে পানি বেড়ে যায়। ওই যে ছোট রাস্তাটা আছে, সেই ছোট রাস্তাটা ডুবে গিয়ে বিলের সাথে এই ক্ষেত মানে এক হয়ে যায়, এরকম একটা জায়গা। তো তখন দেখা যাচ্ছে যে সেই ক্ষেত যেখানে, সে ক্ষেতের মধ্যে মানুষ মাছও ধরে অনেকে, মানে হৃদয়দের ফ্যামিলিরই চাচা বা অন্যান্যরা ওখানে মাছ টাছ ধরে। আর এই পুরা ভরা বর্ষা মৌসুমে ওই জায়গাটা, ওই ক্ষেতটা মোটামুটি পানির তলেই থাকে। ওখানে গেলে, ওখানে দাঁড়ালে দেখা যাচ্ছে এক বুকেরও বেশি পানি হয়ে যায়। মানে এক কথায় বিলটা হৃদয়দের বাড়ির রাস্তার পাশে চলে আসে বর্ষা মৌসুমে।
আর এই ক্ষেতের ওই পারে যে ছোট রাস্তার কাছে যে জায়গাটা, সেখানে কিন্তু আরেকটা মানে এরকম উঁচু ল্যান্ড আছে আর কি, বেশ খানিকটা জায়গা, মানে বেশ ওখানে গাছগাছালি একটা জংলার মতো, সেখানে একটা বড় গাছ আছে। তো ওই জায়গাটাতে সাধারণত মানুষ যায় না, তারা যখন চাষাবাদও করে শুকনো মৌসুমে, ওখানে যখন ধান চাষ হয় তখন ওখানে ওই যারা ধানের শ্রমিক আছে, যারা ধান লাগায় বা ধান ওই সময় ক্ষেতের পরিচর্যা করে বা দেখে, তারা কিন্তু কেউই ওই ওই জায়গাটার মধ্যে যায় না, কারণ জায়গাটা তাদের কাছে ভালো লাগে না। তো হৃদয়ের বাবা মাঝে মাঝে যেত, একদম শেষ পর্যন্ত যেত ওখানে, যে বসতো তার কাজকর্ম হলে, কারণ একেবারে তার ক্ষেতের একদম পাশে, শেষ মাথায়। তো এই হচ্ছে ওখানকার সিচুয়েশন বা ওখানকার অবস্থান। তো একবার তখন বৃষ্টি হচ্ছে, মানে দেখা গেছে যে মানে যেই সময় এই বর্ষা মৌসুম আসে তার আগের থেকে বৃষ্টি হচ্ছে, বেশ মেঘ গুড় গুড় করতেছে, আকাশ দিনের বেলা অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি আসতেছে। তো বেশ 2-3 দিন বৃষ্টি হওয়ার পর ওই ধান কাটার টাইম তখন মানে আসে নাই, তার আগেই মানে তাদের ধান তখন কাঁচা পাকা এরকম একটা অবস্থা, পুরোপুরি পাকে নাই, এরকম অবস্থায় বৃষ্টিতে তাদের ওখানে পানি ওঠা শুরু হলো। মানে হৃদয়দের যে ক্ষেত, ধান ক্ষেত, সেখানে পানি ওঠা শুরু হয়ে গেছে। তো হৃদয়ের আব্বা প্রথম দিন দেখলেন যে পানি মোটামুটি নিচে, তিনি তখন চিন্তা করলেন যে আমাকে ব্যবস্থা নিতে হবে, এই ধান কাটতে হবে, নাহলে এই ধান ডুবে যাবে, আর ডুবে গেলে তো সমস্যা। তো তিনি ওইভাবে চিন্তা ভাবনা করলেন যে তিনি আগামীকাল মানে পরদিনই এই পানি আরো বাড়ার আগে, কারণ বৃষ্টি থেমে থেমে হচ্ছে, তিনি কাজ শুরু করবেন। তো হৃদয় তখন মোটামুটি একটু ছোট, এই ইউজুয়ালি দেখা যাচ্ছে ছোটখাটো কাজে সে হৃদয়কে তিনি নেন সাথে নিয়ে, কাজে হেল্পে নেন, বলে যে এইটা করে দাও, ওইটা করে দাও। তো ওই দিন তিনি আর ছেলেকে ডাকেন নাই, কারণ ওই যে একটু পানি উঠছে, তার মনে হচ্ছে যে ছেলে যদি এখানে নামে তাহলে ছেলে ঠান্ডা লাগতে পারে। তো এই চিন্তা করে তিনি ওই দিন গেছেন। এখন বৃষ্টি শুরু হয়েছে ওই দিন, বেশ বৃষ্টি হচ্ছে, হৃদয়ের বাবা আর একজন মানুষকে নিয়ে কাটা শুরু করছেন ধান। তো দুইজনে মিলে কুলায় উঠতে পারতেছেন না জমির ধান পুরো কাটতে, তো কেটে কেটে জমাচ্ছেন, নৌকা নিয়ে গেছেন, সেই নৌকা এক পাশে রাখছেন, মানে তখন পর্যন্ত প্রায় কোমর পর্যন্ত পানি হয়ে গেছে ওইখানে, কোমর পর্যন্ত পানি হলেও মানে নৌকাটা থাকে এবং হাঁটা যায়। তো উনি ধান কেটে কেটে নৌকায় উঠাচ্ছেন, তারপর সাথে পলিথিন নিছেন বড়, সেটার মধ্যেও রাখতেছেন, বেঁধে এই মাথাটা বেঁধে দিয়েছেন নৌকার সাথে। যাই হোক, অনেক কষ্ট করে তিনি ওই ধান কেটে ফেলছেন, এবং বৃষ্টি তখন পড়া শুরু হয়েছে, যখন তিনি কাজ করতেছিলেন তখন বৃষ্টি শুরু হয়েছে, এবং মোটামুটি ভালো বৃষ্টি। তার সাথে যে লোক, তিনি ডুবায় ডুবায় কাটতেছেন তো ধান, তো তিনি এক সময় বলতেছেন যে আর সম্ভব না, মানে বিকাল গড়ায় আসার আগে আকাশে মেঘ মানে জমা হচ্ছেই, মুহু মুহু মেঘ ডাকতেছে। তো তিনি এক পর্যায়ে মানে ক্ষান্ত দিলেন, সেই লোক বললেন যে আমি আর পারতেছি না, আমি চলে যাব। এদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে একেবারে ঝুম বৃষ্টি নামছে। তো হৃদয়ের আব্বা মাথার উপর পলিথিন ধরে কথা বলতেছেন লোকটার সাথে, লোকটা ভিজে গেছে দুইজনই, কারণ কোমরের নিচে লোকটা ডুবায় ডুবায় কাটতেছে। তো লোকটা তখন বললো যে আর পারবো না রে ভাই, আমি যাই, আমার শরীর আর চলে না। তো হৃদয়ের বাবার তো নিজের ক্ষেত, তার কিছু করার নাই, তিনি তার ভাইদেরকেও বলেন নাই আগাম যে এসে হেল্প করতে। তো খুব মানে চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এদিকে ওই লোক আস্তে ধীরে ওই ইসের থেকে উঠে গেল, ক্ষেতের থেকে, তখন অলরেডি কোমরের উপরে পানি উঠে গেছে, আর সেই লোক রওনা দিল। তো হৃদয়ের আব্বা খুব টেনশনে পড়লেন কি করবেন। তো তিনি তাড়াতাড়ি চলে গেলেন বাসায়, বাসায় যে হৃদয়কে ডাকলেন, বললেন যে আমার সাথে আয়, আমার সাথে হেল্প কর। তো হৃদয়ের কাছে একটু মানে অভিমান লাগলো, কারণ সে কিন্তু বাবার কাজে হেল্প করতে চায়, আর সব সময় সে চায় বাবার সাথে যে কাজ করতে। তো দেখলো যে যেহেতু বাবা ডাকে নাই, তার মনটা একটু খারাপ হলো যে আব্বা এত কষ্ট করে কাজ করতেছে এরকম। তো সে তাড়াতাড়ি নেমে গেল বাবার সাথে, যে হেঁটে যে সাথে খেতে নেমে গেল, আর বাবাকে কাজে হেল্প করা শুরু করলো। মানে ওই যে ধান যতটুকু কাটা বাকি, যতটুকু কেটে উঠাচ্ছে, এদিকে অন্ধকার হয়ে আসছে, তাতে একদম তো একে তো মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একদম রিয়েলি অন্ধকার, আর পুরা মানে মনে হচ্ছে যে বেশ মানে সন্ধ্যা ঘনায় গেছে এরকম। তো হৃদয়ের মা যখন দেখলো যে তার হাজবেন্ড এবং ছেলে কাজ করতেছে, তিনিও মাথার মধ্যে একটা বড় ছাতি ধরে চলে আসলেন সেখানে। তিনি বসে বসে দেখতেছেন যে কি করে। তো এক জায়গায় বসে দেখতে তো তার কাছে একটু মানে কেমন বোরিং লাগতেছে, অনেকক্ষণ দেখতেছেন। তো তিনি মাঝে মাঝে হেঁটে কাছে চলে যান, কাছে গিয়ে দেখেন কি করতেছে, ছেলেকে বলেন যে দড়ি দিয়ে বাইন্দে এখানেতে, এবং ওই তারা ওই যে তাদের ওই ধান যে কাটছে দড়ি দিয়ে বেঁধে বেঁধে বান্ডিলগুলো পাড়ে নিয়ে আসতেছে, হৃদয়ের মাও হেল্প করতেছিল ওই কাজে। তো এরকম চলতেছে। তো তিনি হাঁটতে হাঁটতে এক সময় গিয়ে বসেন ওই পাশে ক্ষেতের ওই সাইডে, হাঁটতে হাঁটতে চলে যান পাড় ধরে গিয়ে ওই যে গাছ যে আছে ওই গাছের ওইখানে যে তিনি বসেন কিছুক্ষণ। তো বসে থেকে তিনি অনেকক্ষণ মানে বসে আছেন এবং দেখতেছেন তার হাজবেন্ড এবং ছেলে কাজ করতে করতে এই সাইডে চলে আসছে। তো মোটামুটি একলা হয়ে যাচ্ছেন তিনি, এরকম একটা অবস্থা। তো তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার পেছনে যে গাছ গাছালি, সেখানে সর 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 শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে গাছের ডালের উপর দিয়ে কেউ চলাফেরা করতেছে, মানে
এই পাশ থেকে হেঁটে হেঁটে ডালের ওই পাশে উঠে যাচ্ছে বা এই পাশে চলে যাচ্ছে। তিনি জানেন যে এখানে গাছের উপরে কোনো প্রাণী থাকে না, বানর বা কিছু এরকম কিছুই নেই এখানে, কি চলাফেরা করে। এখন চারিদিকে তো অন্ধকার, তিনি বুঝতে পারতেছেন না, ছাতা মাথায় তার, তিনি ভিজেও যাচ্ছেন, কেন ছাতাও যে কমপ্লিটলি তাকে প্রোটেকশন দিচ্ছে বৃষ্টির থেকে তা না। তো তিনি অনেকক্ষণ দেখার চেষ্টা করলেন এদিক, দেখলেন যে না, মানে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা চলতেছে। এক পর্যায়ে তার মনে হলো থপ করে ওই পাশে গাছের থেকে কিছু মাটিতে পড়লো, মানে বেশ একটা শব্দ পেলেন থপ করে, অ্যাজ ইফ কোনো মানুষ যদি লাফায় পড়ে নামে ওখান থেকে। তো তিনি একটু অবাক হলেন, একটু ভয়ও পেলেন। তিনি চিন্তা করলেন থাকে এখানে না বসি। তো তিনি তাড়াতাড়ি হেঁটে ওখানে চলে আসতেছেন, হাঁটতে হাঁটতে, এই মানে অনেক লম্বা রাস্তা, কিন্তু হাঁটতে হাঁটতে এই পাশে আসছেন, এসে দেখতেছেন যে মানে তার হাজবেন্ড আর ছেলে দুইজনে ভিজে একাকার অবস্থা একদম, তাদের হৃদয়ের প্রায় বুকের কাছাকাছি পানি, তার হাজবেন্ডের প্রায় পেটের থেকে আরেকটু উপরে, এরকম পানির মধ্যে তারা সরাই ফেলছে, অনেক ধান সরাই ফেলছে ওখান থেকে, কেটে তো ফেলছেই, সরাই ফেলছে, এবং খুব দ্রুত হৃদয় খুব দ্রুত কাজ করতেছে, সুইফট জিনিস চলে আসতেছে। তো তিনি চিন্তা করলেন যে এদেরকে কিছু খাবার দেওয়া দরকার। তো তিনি বললেন যে আমি আসতেছি বাসার থেকে। তো তার এই কথাটা তারা শুনলো কিনা কে জানে, তিনি বলছেন জোরেই, তারা শুনছে কিনা কে জানে, তারা তো কাজে মগ্ন, একদম অন্ধকার। আর তিনি বললেন যে এখন অন্ধকার হয়ে গেছে, আমি একটা হারিকেনও নিয়ে আসবো আর একটা ছাতি নিয়ে আসবো, ওই ছাতি বাইতে হারিকেন নিচে দিয়ে দিব। এই বলে তিনি হাঁটা দিলেন বাসার দিকে। তো তিনি বাসায় গেছেন, বাসায় যে তিনি খুঁজতেছেন যে কি দিবেন তাদেরকে। তো খুঁজে তিনি ওখানে মুড়ি পেলেন, খই পেলেন, নাড়ু পেলেন নারকেলের। তো যাই হোক, যা যা পাইছেন তিনি এগুলো সব একটা ইসের মধ্যে গোছায় নিয়ে হারিকেন নিলেন, আর এক্সট্রা ছাতা ছিল বাসায় ছিল, সেটা নিয়ে তিনি রওনা দিলেন বের হয়ে। তো তিনি বের হয়ে হেঁটে হেঁটে আসতেছেন বাসা থেকে বের হয়ে বেশ খানিকটা পথ হাঁটতে হয়। তখন বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি একদম কমে গেছে, ঝিরঝির হালকা হালকা পড়তেছে কয়েক ফোঁটা, অন্ধকার হয়ে গেছে চারিদিক, কেমন যেন আকাশে হালকা লালচে ভাব ধরে আছে মেঘের উপরে। তো তিনি হারিকেন বাগায় ধরে সামনে যাচ্ছেন, সামনে যেয়ে তিনি রাস্তায় উঠলেন, ওই যে তাদের বাসার কাছের যে রাস্তার পরেই কিন্তু তাদের ক্ষেত। তো রাস্তা থেকে হেঁটে নামলেন, রাস্তা তো বেশ খানিকটা জায়গা থাকে, তারপর একটু মাটির জায়গা। তো হেঁটে যেয়ে দেখলেন যে তার হাজবেন্ড কাজ করতেছে, আর তার ছেলে হেঁটে হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছে যেদিকে তিনি বসেছিলেন ওই জায়গায়। তো হেঁটে হেঁটে একদম হৃদয় ওই গাছের কাছাকাছি চলে যাচ্ছে। তো তিনি চিৎকার করলেন হৃদয়ের নাম ধরে, এই হৃদয় ওদিক কই যাস, অনেক জোরে জোরে চিৎকার করছেন তিনি। তো মহিলা মানুষের যেহেতু গলা হাই পিচের, শব্দটা মনে হয় হৃদয়ের কানে গেছে। তো হৃদয় পিছন ফিরে তাকালো তার দিকে। তো তিনি হারিকেন এরকম উঁচা করে দেখতেছেন, দেখে হৃদয় বুঝলো যে মানে হারিকেন উঁচা করে ধরছে, এবং তিনি বুঝতে পারলেন যে এটা কেউ। তো হৃদয় তাড়াতাড়ি হেঁটে হেঁটে আবার এদিকে আসতেছে, এবং তিনি চিৎকার করতেছেন, এদিকে আয়, তুই ওদিক কই যাস বলে চিৎকার করতেছে। তো তার বাবাও দেখলো যে তাকাইছে, হৃদয়ের বাবাও দেখালো যে পানির থেকে তাকায় আছে তার দিকে, তাকায় তিনিও হেঁটে হেঁটে আসতেছেন। তো দুইজনে তার হৃদয়ের বাবা হেঁটে একদম কাছাকাছি আসলেন। তো হৃদয়ের আম্মা হারিকেন উঁচু করে বলতেছে, যে হৃদয়কে বলতেছে যে তুই ওদিক কই যাইতেছিলি, ওদিকে তুই হাইটা কই গেছিলি। তো হৃদয় বলতেছে, আরে তুমি না ডাকলা আমারে, আমি তো তোমার ডাক শুনলাম। হৃদয়ের আব্বা বলে, হ্যাঁ আমিও শুনছি, তুমি না ডাকছো ওদিক থেকে, তুমি এখানে কেমনে? বলে, আরে আমি তো কতক্ষণ আগে ডাক দিয়ে ওখানে চিৎকার করে বলছি তোমাদের, তখন বৃষ্টি পড়তেছিল, যে আমি খাওয়ান নিয়ে আসি বাসার থেকে, হারিকেন নিয়ে আসি, আমি তো এখন কোত্থেকে। তো তাই বলছে, হ্যাঁ আশ্চর্য তো, তোমার তো এইখানে দেখতেছে, ওইখান থেকে কে ডাকলো আবার? তো তারা তিনজনই ওদিকে তাকাইলো, ওদিকে তাকায় মনে হচ্ছে তাদের কাছে। হৃদয় কিন্তু কিছু দেখতেছে না, হৃদয় বলছে যে সে ঠিক মতো কিছুই দেখে নাই। হৃদয়ের আম্মার আব্বা নাকি দেখছে কে জানি বসে আছে ওই পাশে, অথচ হৃদয় নাকি দেখতেছে ওই জায়গায় পুরো ডার্ক, তার চোখে কিছু পড়তেছে না, বাট তার মা আর বাবা নাকি দেখছে কে ওখানে বসে আছে। তো তার বাবা বললো হৃদয়ের আম্মাকে, কে ওইটা? হ্যাঁ, তো হৃদয় আম্মা বলছে, হ্যাঁ কে জানি এখানে বসে রয়েছে। তো হৃদয় বলতেছে আমি কিছু দেখি না। তো হৃদয়ের আব্বা কি করলো, বললো তুই এখানে থাক, হৃদয়কে থাক বলে সে সামনে গেল, বেশ খানিকটা হেঁটে গেল সামনে। হৃদয় বলছে, আব্বা কই যান? কয় দাঁড়া বলে আরো সামনে যায় তিনি তার ওই নৌকা ছিল, নৌকার কাছে যেয়ে দাঁড়ালেন। দাঁড়ায় তিনি ওখানে দাঁড়ায় বলছে, এই ওখানে কেডা, এই কে ওখানে, এভাবে করে তিনি বলতেছেন। কোনো উত্তর নাই, কেউ উত্তর দিতেছে না। একটু পরে এইটা হৃদয় নিজেও শুনছে শব্দ, পানির মধ্যে মনে হলো ছপাত করে শব্দ হলো ওই পাশে, ওই গাছের ওইখানে ঠিক পানির মধ্যে ছপাত করে শব্দ হইলো। এবং এরপরে মনে হলো ছপ 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 শব্দ পানির মধ্যে, মনে হচ্ছে পানির মধ্যে কেউ কোনো কিছুতে বাড়ি দিতেছে বারবার জোরে। তো হৃদয়ের আব্বা নাকি দেখে বলছে, এই কিরে এটা কে, এই ওখানে এমনি করে কে যায়? হৃদয়ের আব্বা নাকি এটা বলতেছে। তো হৃদয়ের আম্মাও নাকি পাশ থেকে বলতেছে, হ্যাঁ দেখছো, তুমি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। হৃদয়ের আম্মা ডাকতেছে হৃদয়ের আব্বাকে। তো হৃদয়ের আব্বা তাড়াতাড়ি হেঁটে চলে আসছে এই পাশে, এবং তাকায় তারা দুইজন নাকি দেখতেছিল, হৃদয়ের আম্মা আর হৃদয়ের আব্বা। হৃদয় নাকি দেখতেছে না, সে শব্দ পাচ্ছে একটা, সে দেখে নাই।
কিন্তু তার বাবা মা দুজন নাকি দেখছে যে পানির মধ্যে ওই যে মানুষের মতো যে আকৃতি বা মানুষ যেটা, সে পানির মধ্যে দিয়ে দৌড়াচ্ছে পানির উপর দিয়ে, মানে তার পাটা পানির উপরে পড়তেছে, ছপ 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 করে পানির উপরে পড়তেছে, আবার একটু পর পর দাঁড়ায় যে পানির তলে হাত ঢুকাই দিতেছে, আবার মাথা ঢুকাই দিতেছে, যেভাবে করে হাঁস পানির তল থেকে মাছ ধরে জাস্ট লাইক দ্যাট, ওইভাবে নাকি মাথা পানির নিচে দিয়ে দিতেছে, আবার নাকি উঠতেছে, এবং একটা ডার্ক ফিগার, তারা বুঝতে পারতেছে না এটা মানে কোন মানুষ বাকে, কিন্তু তারা বুঝে গেছে এটা স্বাভাবিক কিছু না, কারণ পানি তো অনেক উঁচু, প্রায় হৃদয়ের বাবার প্রায় বুকের কাছাকাছি চলে আসছে পানি, হৃদয়ের বুক সমান পানি এখানে। তো ওইখানে ওই পানির মধ্যে তো ডুবে যাবে কোনো মানুষ পানির উপর দিয়ে কিভাবে হাঁটে দৌড়ায়, কিন্তু সে মনে হচ্ছে দৌড়াচ্ছে, এবং দৌড়ানটা খুব নাকি অন্যরকম, মানে এক একটা পা বেশ উঁচু করে করে উপরে তুলে আর ফেলে ছপাস করে পানির মধ্যে, এই শব্দ হৃদয় পাইছে, কিন্তু হৃদয় কিন্তু দেখতেছে না ওইখানে, হৃদয় দেখতেছে খালি মানে ওই জায়গাটা, কিন্তু তার বাবা মা দুইজন দেখতেছে। তো তারপর নাকি ওইটা দৌড়াইতে দৌড়াইতে কিছুক্ষণ এদিক ওদিক করলো, হঠাৎ নাকি হৃদয়ের আব্বা বলতেছে এই তাড়াতাড়ি ওঠ বলে ধাক্কা দিতেছে হৃদয়কে, এবং ততক্ষণে কিন্তু তারা ওই যে ধান কিন্তু তুলে ফেলছে, ওই যে তাদের নৌকায় তুলে ফেলছে, পাড়ে তুলে ফেলছে, পলিথিন দিয়ে বিছাইছে, এর মধ্যে মানে অতটুকু কাজ তাদের শেষ, সামান্য কিছু হয়তো রয়ে গেছে এরকম ওই সময়। তো হৃদয় আব্বা নাকি ধাক্কা দিয়ে বলছে তাড়াতাড়ি ওঠ বলে হৃদয়কে ধাক্কা দিয়ে উঠায়, নিজেও নাকি পড়িমড়ি করে পাড়ে উঠছে, উঠে নাকি হৃদয়ের মা শুদ্ধ টান দিয়ে হৃদয়ের বাপকে এবং হৃদয়কে নিয়ে দৌড় বাসার দিকে, মানে খুব ফাস্ট তারা মুভ করছে। হৃদয় কিছুই বুঝতেছিল না ঘটনাটা কি, সে শুধু ছপ ছপ শব্দ পাইছে পানিতে। তো তাড়াতাড়ি নাকি তারা বাসায় এসে পড়ছে, এসে গেট খুলে ভিতরে ঢুকে দরজা লাগাই দিছে হৃদয়ের আম্মা। তো বলতেছে যে মানে হৃদয়ের আব্বার সাথে বলতেছে যে এটা তো খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস, এইটা এখানে এরকম ভাবে এসব দিলে হানা দিলে কেমনে হবে এগুলো বলতে। তো হৃদয় আব্বা বললো যে এগুলো তো কিছু গোছায় রেখে এলাম না, জাস্ট পলিথিন দিয়ে রাখছি, বলে যে থাক এখন আর কিছু করা লাগবে না। তাই বলতেছে হৃদয় আব্বারে যে এখন বেরানোর কোনো মানেই হয় না, মানে সম্ভবই না বেরানো, হৃদয় আম্মা বলতেছে। তো যাই হোক হৃদয় জিজ্ঞেস করলো কি, তো তার বাপ নাকি বলতেছে তাকে যে ওইখানে একটা পিশাচ দেখছি খারাপ, ওইখান থেকে দৌড়াইতেছিল, বাবা তোমার এগুলা দেখার দরকার নেই, তোমার এগুলো চিন্তা করার দরকার নেই, কাপড় চেঞ্জ করো তাড়াতাড়ি যাও। তো হৃদয়দের বাসা তো এরকম লম্বা বাসা, হৃদয় চলে গেল পাশের কামরায়, যে তার কাপড় চেঞ্জ করলো, তার বাবা মা ওইখানে ফ্রেশ হলো, কাপড় চোপড় ছেড়ে তারা যখন নাকি মোটামুটি একটু ধীর স্থির হয়েছে, তখন কিন্তু রাতটা বাড়ছে, আরো রাতটা আর একটু গভীর হয়ে গেছে, কারণ গ্রামে তো রাত এমনি গভীর হয়, আরো গভীর হয়েছে। আর এই সময় আবার বৃষ্টি শুরু হলো, তাদের যে টিনের চালে পটপট পটপট করে পড়ে জোরে বৃষ্টি পড়া শুরু হলো, মানে একদম ঝুম বৃষ্টি। তো যাই হোক হৃদয়ের বাবা মা কথা বলতেছে, নিচেরা হৃদয় শুনতেছে পাশে বসে, বলতেছে এটা কি দেখলাম। তো হৃদয়ের আম্মা বলছে যে আমি শুনছি ওই গাছের কথা, ওই জায়গা কিন্তু খারাপ, ওই জায়গায় যাওয়া নিষেধ। হ্যাঁ, মানে হৃদয়ের দাদা নাকি বলছে তাকে যে মানে ওই জায়গায় যাতে এরকম সন্ধ্যার পরে বা বিকালবেলা বা ভর দুপুরে নাকি ওই জায়গায় না যেতে, বলছে যে আপনারও ঠিক হয় না। হৃদয়ের মা বলতেছে এরকম আপনি রাত ভরে কাজ করা ওইখানে ঠিক হয়নি। তো হৃদয়ের বাবা বলতেছে যে আমি যদি কাজ না করতাম তো ধানগুলো উঠাই তোকে, এখন তো অ্যাটলিস্ট ওখানে পলিথিন দিয়ে ঢাকছি, নাহলে তো ঢাকা যেত না, খারাপ অবস্থা। যাই হোক এসব কথা বলতে হৃদয় শুনতেছে। এই সময় নাকি বৃষ্টিটা হঠাৎ থেমে গেল। তো বৃষ্টি থেমে যাওয়ার পর মনে হইতেছে চারিদিকে একদম নীরব হয়ে গেছে, কোয়াইট, অনেকক্ষণ ধরে বৃষ্টির শব্দ নাই, মানে বৃষ্টি থেমে গেছে। তো হৃদয়ের আব্বা জানলা খুলে দিল বাসার, দেখলো ঠান্ডা বাতাস আসতেছে। তো তাকায় দেখলো যে মেঘের এক পাশ থেকে মেঘ সরে সরে যাচ্ছে, চাঁদ বের হয়েছে। তো এই সময় তাদের বাসার আশেপাশে বেশ শিয়াল ডাকা শুরু করলো। তো খুব অবাক হলো যে সাধারণত তাদের বাসার আশেপাশে এরকম এত কাছে শিয়াল ডাকে না। তো হৃদয়ের আব্বা চিন্তা করলো হয়তো বৃষ্টি শেষ হয়েছে, এগুলো মনে হয় বের হয়েছে, এরকম চিন্তা করতেছে। তো এর মাঝে হঠাৎ করে সে শুনলো, হৃদয়ের আব্বা জানলার কাছেই ছিল, দাঁড়ায় ছিলেন। তো এর মধ্যে তিনি নাকি শুনলেন যে তার নাম ধরে কে ডাকতেছে, এবং বেশ চাপা কণ্ঠ, মনে হচ্ছে সুর করে করে ডাকতেছে তার নাম ধরে ধরে। তো তিনি অবাক হয়ে গেলেন, কিরে আমার নাম ধরে এইভাবে রাতের বেলা কে ডাকে, এবং তার ভাইরা, তাদের যে ঘর এখান থেকে খানিকটা দূরেই, এরকম কণ্ঠ তার ভাইদের কারো না, তার বন্ধু বান্ধবেরও কারো কণ্ঠ এরকম না। এরকম রাতে কেবল বৃষ্টি থামছে, এইরকম সময় কেউ এরকম বের হয়ে নাম ধরে ডাকবে না। তিনি চিন্তা করলেন ঘটনা কি। তিনি জানলার কাছে গেছেন, তো হৃদয়ের আম্মা তাকে ধরে বসছে, বলতেছে দরকার নাই, জানলা দিয়ে তাকানোর দরকার নেই। তো তারপরও হৃদয়ের বাবা অনেক সাহসী ছিলেন, তিনি জানলা দিয়ে তাকাইছেন। তো ঘরের মধ্যে কিন্তু হারিকেন জ্বলতেছে, অল্প আলো হারিকেনের, আর বাইরের দিকে তাকায় তিনি দেখতেছেন ওই যে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে একটু, তাদের উঠানের মধ্যে যেসব জায়গা পানি চকচক করতেছে ওইটা একটু চকচক করতেছে। আর তার সামনে উঠান ছাড়াই আর একটু দূরে গেলে কিছু ঘাস আছে, ওইখানে একটা গাছ আছে মাঝখানে তাদের বাসায়, আম গাছ, এই আম গাছের নিচে কিছু ঘাস জন্মাইছে আর কি, বেশ বড় বড় বেড়ে উঠছে ঘাসগুলা। সেই ঘাসের মধ্যে মনে হচ্ছে কে বসে আছে,
অনেকটা ওই হাঁটু গেড়ে বসে থাকলে যেরকম থাকে মানুষ সেরকম, কিন্তু বোঝা যাচ্ছে না একটা মানুষের মতো অবয়ব। এই হালকা চাঁদের আলো বোঝা যাচ্ছে যে মানুষের মতো অবয়ব বসে আছে ওখান থেকে। তো হঠাৎ করে তিনি দেখলেন ওই যে অবয়বটাই সুর করে তার নাম ধরে ডেকে উঠলো। কারণ এমন ভাবে ডাকছে, হৃদয়ের আব্বা কেঁপে উঠলো এবং তার সারা শরীর একদম মানে ঠান্ডা একটা স্রোত নেমে গেল, গুজবাম্প হয়ে গেল, কণ্ঠস্বরটাই এরকম মনে হলো বাতাসে ভেসে একদম তার জানলা দিয়ে আসলো এবং ওদিকে তাকায় আছে এরকম কালো একটা অবয়ব, ওই ঘাসের মধ্যে বসা, ঘাসগুলো মোটামুটি বেশ উঁচু আশেপাশে, এরকম করে মনে হচ্ছে তার দিকে তাকে দেখতেছে। তিনি বুঝতে পারছেন তাকে দেখতেছে, অন্ধকারে কিন্তু কিছু বলছেন, একটা অবয়ব শুধু গাছটার এই পাশে, এবং মানে বেশ ভয়ঙ্কর লাগতেছে। এবং আবার সুর করে তার নাম ধরে ডাকলো। তো হৃদয়ের বাবা তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল। জানলা বন্ধ করে দেওয়ার পর তিনি একটা হাসির শব্দ পেলেন। হাসির শব্দ পেলেন, সাথে সাথেই ওই পাশ থেকে আবার সেই শিয়ালের ডাক, মানে খুবই মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তো হৃদয়ের বাবা তাড়াতাড়ি হৃদয়কেও কাছে ডাকলেন, বলে এদিকায়, এসে বললেন যে ওখানে শোয়ার দরকার নেই, আলাদা এখানে শো। বসে তিনি তার স্ত্রী এবং হৃদয় তিনজন, মানে বাবা মা ছেলে তিনজন একসাথে ঘুমায় গেলেন গায়ে চাদর ডেকে। এবং তাদের বাসার আশপাশ দিয়ে মনে হইতেছিল যে শিয়ালের পাল ঘোরাফেরা করতেছে, মানে এরকম লাগতেছিল, ডাকে আবার শব্দ করে মুখ দিয়ে। হ্যাঁ, এবং শেষ রাতের দিকে হৃদয়ের বাবা, তার তো ঘুম আসতেছে না, তিনি খুব ভয়ে আছেন, টেনশনে, কারণ তাদের বাড়িতে তিনি খুব বেশি প্রোটেক্টেড করেও রাখতেন না, দরজা নর্মাল ভাবে লাগাইতেন, অনেকে যেমন অনেক রকম প্রোটেকশন দেয় সেরকমও না। তো তিনি ওই শেষ রাতের দিকে মনে হলো যে তার ঠিক বারান্দার কাছে এসে তার নাম ধরে কেউ ডাকছে, এরকম লাগছে। তো তিনি ভয় পাইছেন। ভয় পাওয়ার পরও তিনি চিন্তা করছেন যে না, যেহেতু আমার স্ত্রী সন্তান আছে, আমাকেই এটার প্রোটেকশন নিতে হবে। তো তিনি তাড়াতাড়ি উঠে বসে দোয়া দুরুদ যা পারছেন সেগুলো পড়ছেন, কারণ তার কাছে মনে হয়েছে যে এটা অতিপ্রাকৃত জিনিস, স্বাভাবিক কোনো জিনিস না। আর তিনি চিন্তা করতেছিলেন তার একটা ওখানে ছিল একটা ওই কোচ, মানে যেটাকে টেরা বলে, সেই জিনিসটা তিনি মানে প্রয়োজন হলে সেটা তিনি ব্যবহার করবেন চিন্তা করতেছিলেন। তো যাই হোক, ওইটা আর লাগে নাই। তো তিনি দোয়া দুরুদ পড়তেছিলেন বসে বসে। তিনি দেখতেছিলেন যে হৃদয় ঘুমায় গেছে, তার স্ত্রীও ঘুমায় গেছে। তো তিনি ওই শেষ রাতে পুরোটাই পরে দোয়া দুরুদ পড়লেন এবং ভোরে যখন আজান দিল, আজানের পর এইসব জিনিস আর মানে ওরকম শব্দটা তো পেলেন না, তিনি মোটামুটি নীরব হয়ে গেছে চারিপাশে, প্রকৃতির যে সাউন্ড এছাড়া আর কিছু নাই। তো তিনি বুঝলেন যে এরকম জিনিসটা শান্ত থাকে না, অতিপ্রাকৃত কিছুটা থাকে না। তো পরদিন তিনি তাদের ওইখানে একজন কবিরাজ ছিলেন, তাদের রিলেটিভ হয়, সে কবিরাজকে তিনি বললেন যে আমার বাসায়, তিনি যে যোগাযোগ করে বললেন যে কালকে আমার এরকম খেতে এরকম হয়েছে এবং যখন তুলতেছি এই দেখছি, তারপর আমার বাসায় এরকম হয়েছে। তো কবিরাজ বলল যে আপনি বাসায় যান, আমি আসতেছি। তো একটু পর কবিরাজ আসছে। তো তখন তিনি অলরেডি যে তার ওই বাকি ধান টান কি গোছায় ফেলছেন, মানে বেশ ভেজা ভেজা অবস্থা, আকাশে মেঘ তখনও। তো কবিরাজ এসে তার বাসার মধ্যে তিনি তার মতো রিচুয়াল পালন করলেন কিছু, মানে এই খারাপ জিনিস সরানোর জন্য। তিনি বললেন যে এখানে পিশাচ ফলো করে আসছিল আপনাদের, আর ওই গাছটা ওখান থেকে দাঁড়ায় তিনি হাত দিয়ে দেখাইলেন, বললেন যে ওই গাছ ভালো না, ওই জায়গার ওই পরিবেশও ভালো না, ওখানে পিশাচ থাকে এবং সে তার মতোই চলাফেরা করে। আর তার এই যে পাশের যে জায়গা দেখতেছেন পুরো জমিনটা গাছগাছালি ওইদিকে যা আছে, ওই জায়গায় ওই পুরো জায়গাটাই কিন্তু খারাপ, ওখানে অনেক পিশাচ থাকে। হ্যাঁ, আর ইকে বললো, হৃদয়ের বাবাকে বললো যে আপনার আব্বাও কিন্তু আমারে অনেকবার ওদিকে ডাকায় নিছে, ডাকায় ওই যে আপনাদের ওই যে গোয়াল ঘর ওই জায়গাটা নিয়ে অনেক কথা বলছে, এবং আমি ওখানে যেও কিন্তু অনেকবার বান দেওয়ার চেষ্টা করছি, সবসময় বান কাজ করে না। আসলে এরা তো আসলে আসা যাওয়া করে এক একভাবে, সবসময় কাজ করে না। আপনার এইখানেও আমি চেষ্টা করব এই ক্ষেতের কাছে একটু বান দিয়ে দেওয়ার, যাতে এই পাশটায় মানুষ না আসে। তবে আপনারাও ওদিকে মারায়েন না, ওদিকে যায়েন না, ওই কর্নারের দিকে যায়েন না। আর বাসাটা এখনই আমি আপনার বন্ধ করে দিতেছি। তো এই বলে উনি চলে আসেন। তো হৃদয়ের বাবাও চলে আসেন এবং উনি যা যা চান কবিরাজ তাকে তিনি তা প্রোভাইড করেন, এখানে যা যা মানে লাগবে তার এই বন্ধ করার জন্য। তো হৃদয়দের বাসা বন্ধ করে চলে যায়। ওই দিন উনি বেশিক্ষণ বসেন না। তো আর কোনো সমস্যা হয় নাই রাতের বেলা, হৃদয়দের মোটামুটি ভালোই ছিল, আর কোনো সমস্যা হয় নাই বাসার মধ্যে। আর ওই রাতের বেলা আর হৃদয়ের বাবা যেত না, ওই কোনো খেতে কোনো কাজ থাকলে সেগুলো দেখতে যেত না। আর এরপর তো পানিই ছিল অনেকদিন ওখান থেকে, যতদিন বর্ষাকাল মানে ব্যাপক বর্ষা হয়েছে তখন পানিতেই ডুবেছিল, ওই জায়গায় যেত না। এবং পরবর্তী বর্ষাতেও তার বাবা আগেই ওই ধান সরায় নেওয়ার ব্যবস্থা করছে, আর যতটুকু যা কাজ বাকি থাকতো সেগুলো ওই রাতের বেলা করতো না, দিনের বেলায় করতো। তো এটাই ছিল হৃদয়ের প্রথম ঘটনা। হ্যাঁ, হৃদয়ের বাবার আরেকটা ঘটনা আছে, যেটা নাকি হৃদয়ের বাবা যখন ছোট ছিল তখন তার সাথে ঘটছে, তিনি যখন টিনেজ বয়সে ছিলেন তখনকার সময়কার কথা। তো আমি এখন চলে যাব সেই ঘটনায়।
তো এই ঘটনাটা হচ্ছে আরো আগের, তখন হৃদয়ের বাবা একেবারেই যুবক তিনি, এবং তিনি তার দাদাকে মানে হৃদয়ের দাদাকে বেশ সহযোগিতা করতেন সব রকমের কাজে, মানে তার কৃষি কাজে সহযোগিতা করতেন, এছাড়াও তার গোয়ালঘরেও সহযোগিতা করতেন, ব্যবসার কাজ সবকিছুতেই তিনি ছিলেন। মানে হৃদয়ের দাদার খুব একজন ভালো সন্তান ছিলেন হৃদয়ের বাবা। তো একবার তাদের বাসায় কাজ হচ্ছে, নতুন ঘর তোলার কাজ, তো সেগুলোতে মোটামুটি হৃদয়ের বাবা বেশ ব্যস্ত ছিলেন, মিস্ত্রিদের সাথে কাজ করেছেন, হাতে ধরে দেখিয়েছেন এটা করতেছেন। তো করতে করতে কোন সময় যে বেলা পড়ে গেছে তার খেয়াল নাই, তখন তার হঠাৎ মনে হলো যে তাদের যে গরুগুলাকে খাবার দেওয়া হয়নি। তো তিনি খুব টেনশনে পড়ে গেলেন যে অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছে। তো তাদের ওখানে ঘাস তোলা থাকতো, ওই তাদের যে ওখানে জমি ছিল একটা, সেই জমির পাশে ওই ঘাস তুলে তুলে নিয়ে আসতে হতো, এনে ওই তাদের গোয়াল ঘরের পাশে বসে সেগুলোকে কেচি দিয়ে কেটে ওগুলা বস্তায় ভরে তারপর আনতে হতো। তো তিনি ওই সন্ধ্যার আগে দিয়ে বেরোলেন, মানে হৃদয়ের বাবা। হৃদয়ের দাদি এখান থেকে বলছে তুই কই যাস, তিনি বলতেছেন ঘাস আনতে যাই। তো হৃদয়ের দাদি বলতেছে এখন যাইস না, সন্ধ্যা হয়েছে, এখন কেন যাস? তোর বাপে সন্ধ্যায় খেতে যেতে না করছে, গোয়াল ঘরের কাছেও যাইতে না করছে, আমাকে গোয়াল ঘর এটা ভালো না, সন্ধ্যার দিক যাইস না। তো এই বলে তার মা আর কি, মানে হৃদয়ের দাদি না করতেছে, তো হৃদয়ের বাবা বললেন যে আইতেছি বলে সে রওনা দিল। তো সে তার সাথে বস্তা এবং কাঁচি নিয়ে সে বের হয়ে গেল। বের হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তাদের গোয়ালঘরটা ছিল তাদের ওই যে বাসার ওখান দিয়ে, মানে তার এটা তো তখন তার দাদা বাড়ি আর কি, ওই রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে উঠে মেন রাস্তায় উঠলে সোজা হেঁটে গেলে এই যে এই ক্ষেতটার কথা বলছি, যে হৃদয়ের বাবা যে ক্ষেতটা, সেটা পার হয়ে আরো সামনে যেতে হতো। তো ওখান থেকে পার হয়ে তিনি যাচ্ছেন, অলরেডি তখন বেলা পড়ে যাচ্ছে। তো এই সময় তিনি যে ওই ক্ষেতে যেখানে ঘাস, সেই জায়গায় তিনি গেলেন। তো গিয়ে তিনি শুরু করলেন ঘাস কাটা। তো ঘাস কাটতেছেন এবং তার এই বস্তা ভরতেছেন। তো বস্তা ভরতে ভরতে তিনি বেশ অনেক ঘাস কেটে ফেলছেন, বস্তা ভরে ফেলছেন। ভরার পর সেটা নিয়ে তিনি রওনা দিলেন। তো আসবেন তাদের গোয়াল ঘরে। তাদের গোয়াল ঘর কিন্তু তাদের ওইটার তাদের বাসার কাছেই পাশে। তো হেঁটে হেঁটে আসছেন গোয়াল ঘরের কাছে, তখন অলরেডি প্রায় অন্ধকার নেমে আসছে, বেশ নেমে আসছে। এবং তাদের যে গোয়াল ঘরটা, তাদের বাড়ির থেকে এক্সটেন্ডেড একটু রাস্তা ধরে যেতে হয়, দুই পাশে কিন্তু গাছগাছালি, বেশ খানিকটা হেঁটে গেলে ওই পাশে গোয়াল ঘর। এবং ওই যে হৃদয় দাদি মানা করছে যে গোয়াল ঘরের রাত্রেবেলা যাইতে না করছে, তো দাদা ওখানে প্রচলিত আছে যে ওইখানে নাকি অনেক কিছু দেখে মানুষ, হ্যাঁ, মানে ওই গোয়াল ঘরটার পাশে একটা বাঁশঝাড় আছে, ওই পাশ থেকে নাকি মানুষ অনেক সময় শুনতো আর কি, যে কে জানি হাঁটাহাঁটি করে। এরকম মানুষ অতীতে আগে দেখছে, যে এরকম এক মানুষ দেখছিল হেঁটে যাওয়ার সময় গোয়াল ঘরে পাশ দিয়ে একটা লম্বা ঢেঙ্গা একটা মহিলা বেরিয়েছে, এবং সে মানে এক পেঁচে শাড়ি পরা, এরকম তার সারা শরীর ডার্ক, অনেক ডার্ক, কালো গোত্রের, এবং এরকম হেঁটে আসতেছে, এবং তার হাতের মধ্যে এরকম চুড়ি পরা, পা দুইটা উল্টা। এটা দেখছে মানুষ আগে। তো এর জন্য ওই গোয়াল ঘরের কাছে রাতের বেলা যায় না। এবং অনেকে এরকম অনেক কিছু শুনছে, গরু হঠাৎ ডাকাডাকি শুরু করে, প্রচন্ড ডাকা শুরু করে ভয়ে, মানে এরকম ঘটনা আছে। এই কারণে যেতে না করে রাতের বেলা। আর হৃদয় যে এখন যে যাচ্ছে, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম ডার্ক, মানে পুরো জায়গাটা ডার্ক হয়ে গেছে। আকাশে শুধু একবারে লালচে আভা লেগে আছে, মানে মাগরিবের ওয়াক্ত এখনো শেষ হয়ে যায় নাই, বাট ওই যে লালচে একটা আভা আকাশে। হৃদয় বস্তা নিয়ে গেছে, তার মনে চিন্তা হচ্ছে যে সে খুব দ্রুতই মানে ওই ঘাসগুলাকে ওইখানে জাস্ট টুকরা টুকরা করে ওইখানকার একটা বস্তা আছে, ওই বস্তাতে ভরে রাখবে, আর কিছুটা ঘাস গরুর সামনে ওগুলা দিয়ে তারপর আসবে, এই চিন্তা করছে সে। তো সে ওই বস্তা নিয়ে ওখানে ফেললো আর কি। যখন ফেলছে তখন দেখতেছে যে ওইখানে ওই ইসের কাছে একটা হারিকেন টানানো আর কি, ওই তাদের গোয়াল ঘরের কাছে। তো হারিকেনটা সে জ্বালাইলো, ওখানে ওই ইসের মধ্যেই ম্যাচেস ছিল, সেটাতে হারিকেনটা টানাই দিল। তো হালকা একটা আলো হয়েছে ওই জায়গাটা, একটা মানে ভুতুড়ে আলো টাইপের। আর এই পাশে সে ওই ঘাস যে বস্তা আনছে ওটা ফেলছে উপর করে কাঁচি দিয়ে সে কেটে কেটে এটা ছোট করতেছে আর কি, পরে এগুলা দিবে ওইখানে। বেশ লম্বা লম্বা ঘাস ছিল, কাঁচি দিয়ে কেটে কেটে ছোট করে দিবে। সে ওই গরুকে ঘাস কেটে দিত সুন্দর করে, খুব আদর করে পালতো আর কি। তো ওগুলা কেটে কেটে সে নিয়ে একটা ইসের মধ্যে জমাচ্ছে, একটা বস্তার মধ্যে রাখতেছে এগুলা। তো বস্তা মোটামুটি অর্ধেক ভরে গেছে, আরো বেশ খানিকটা ঘাস আছে, এদিকে অন্ধকার কিন্তু আরো বেড়ে গেছে। তো চিন্তা করতেছে যে আমি কাজটা শেষ করেই যাই, এরকম অর্ধেক কাজ করে ফেলে রেখে কি লাভ, আমি বাকিটা ভরে থিয়ে একদম বস্তাটা নিয়ে একদম সামনে টেনে রেখে যাবো, ওখান থেকে জাস্ট কিছু ঘাস গরুরে দিয়ে যাবো, এরকম চিন্তা করতেছে। তো সে বস্তা প্রায় অর্ধেকের বেশি ভরে ফেলছে কেটে, আর বাকি খানিকটা ঘাস আছে, ওগুলা ভরলেই বস্তাটা ভরে যাবে আর কি। এই সময় সে হঠাৎ করে দেখলো যে একটা গরুর মধ্যে, মানে এই ভিতরে গোয়ালের ভিতরে যে গরুগুলো আছে, এগুলা কেমন জানি একটু অস্থির হয়ে গেছে, ডাকাডাকি শুরু করছে, পা ছুটতেছে, শব্দ করছে, এরকম এদিক ওদিক করতেছে, মনে হচ্ছে মানে গরুগুলা ভিতরে অস্থির হয়ে গেছে। তো এই শব্দ শুনে একটু ভয় লাগলো, মানে
হৃদয়ের বাবার কাছে একটু ভয় লাগলো, কারণ কি তিনি ওই যে এইসব বিভিন্ন ঘটনা শুনছেন মানুষের কাছে তাদের এই গোয়ালঘরে এলাকা সম্বন্ধে। এরপর তার কাছে মনে হলো যে ওখানে যে বাঁশঝাড়ের ইগুলা নড়তেছে বেশ, এই গোয়ালঘরের পাশে বেশ চিকন চিকন কিছু কঞ্চি আছে আর বাঁশঝাড় আছে, ওগুলা কেমন যে শশ করে নড়তেছে এরকম, মানে বেশ শশর শব্দ হইতেছে ওদিকে। তো তিনি একটু মানে বিচলিত হয়ে গেলেন যে ঘটনাটা কি, মানে এখানে এরকম করতেছে কেন, গরুগুলা কেমন জানি মানে ডাকগুলাও কেমন, মানে এগুলো সাধারণত কোনো মানে ভয়ঙ্কর প্রাণী দেখলে এরকম ডাকে। তো তিনি আবার কিছুক্ষণ চিন্তা করলেন যে না, কাটি ঘাসগুলা কাটি। তো ঘাস তিনি কেটে আরো ভরছেন বস্তা, আর সামান্য কিছু বাকি আছে। এই সময় হঠাৎ করে তার মনে হলো যে তার বস্তার ভিতর থেকে যে ঘাসগুলাকে তিনি যখন এই পাশে ঘাস কাটতেছেন, ছোট করতেছেন, মনে হলো যে কেউ জানি ধাক্কা দিয়ে মানে ভেতর থেকে যদি মানে উড়ায় ফেলে দেয়, ভেতরে যদি কোনো কিছু থাকে ধাক্কা দিয়ে ঘাস উড়ায় ফেলে, জাস্ট ওইভাবে মনে হলো এক গাছি ঘাস ফচ করে শব্দ হলো বস্তার ভিতর থেকে উড়ে গিয়ে এই পাশে ওদিকে পড়লো আশেপাশে। তো তিনি চিন্তা করলেন কি রে ঘটনা কি, এইটা কি হইলো, বস্তার মধ্যে ঘাস এসে ভস করে পড়লো কি হিসাবে। তো তিনি এটা চিন্তা করে একটু তাকায় চিন্তা করলেন যে কিছু কি পড়ছে উপর থেকে এসে যে এই ঘাস উড়ে গেছে। তো ওরকম তো না, তিনি আবার কিছু ঘাসকে গোছায় এরকম দুই হাতে নিয়ে আবার বস্তায় ফেলে তিনি আবার কেটে ঘাস রাখতেছেন। এবার মনে হলো যে বস্তাটা একটু নড়তেছে, আবার ভস করে উঠলো এই ঘাসগুলা, আবার ভস করে উঠলো এবং তিনি দেখলেন বেশ কিছু উড়ে পড়লো এই পাশে। এইবার তিনি একটু মানে ভয় পাইছেন যে ঘটনাটা কি, এরকম হইতেছে কেন। হঠাৎ করে তিনি দেখলেন যে বস্তাটা মনে হয় নাড়তেছে চাটতেছে কেউ, মানে কেউ যে নাড়াচাড়া করে সেরকম। তারপর দেখলেন যে বস্তাটা কাত হয়ে নিচ থেকে ঠাস করে পড়ে গেল এক পাশে। পড়ে যাওয়ার পর তিনি মানে তার তখন একটা গুজবাম্প হয়ে গেছে, তিনি একটু ভয় পেয়েছেন, তিনি কাঁচিটা নিয়ে উঠে সরে গেছেন পিছন দিকে। এই সময় তিনি দেখলেন যে এই যে ঘাসগুলা পড়ছে এগুলা মনে হচ্ছে যে স্তূপ হয়ে, আর তার এই পাশের থেকে যে ঘাস আছে এগুলো বাতাসের মতো উড়ে সেটার সাথে মিলে মনে হচ্ছে ঘূর্ণিতরকের একটা মানে আকৃতি নিতেছে এই ঘাস কাটা ঘাসগুলা, এবং ঘাসগুলা মিলে একটা আকৃতি নিতেছে, একটা অবয়ব তৈরি হইতেছে। তার কাছে মনে হলো যে এটা একটা অবয়ব। এই সময় প্রচন্ড ভিতরে এই তাদের যে এই গোয়ালের ভিতরে গরুগুলা প্রচন্ড ডাকাডাকি শুরু করলো, মানে ছিঁড়ে চলে যাবে গরু, এরকম একটা অবস্থা। এরকম ভেতর থেকে তিনি মনে হলো কেমন একটা শব্দ শুনতেছেন গোয়ালঘরের ভিতরে। তো তিনি ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পেয়ে আরো কয়েক পা পিছিয়ে আসলেন। এদিকে ঘাসগুলো মনে হইতেছে একটা অবয়বের মতো নিতেছে, অবয়বটা দেখে মনে হচ্ছে দুইটা পা দুইটা মনে হচ্ছে উল্টা, এরকম দুইটা পা ঘাস দিয়ে একটা অবয়ব তৈরি হইতেছে এখানে বাতাসের ঘূর্ণিতে। তো হৃদয়ের আব্বার সব সাহস উবে গেল, তিনি ঘুরে দৌড় দিলেন পেছন দিকে। তো তিনি যখন ঘুরে দৌড় দিয়েছেন এই সময় তিনি শব্দ পেলেন, শব্দ করে ওখানে যে হারিকেন জ্বালা আসছিলেন হারিকেনের চিমনিটা ঠাস করে ফেটে গেল এবং দমকা বাতাসে হারিকেন নিভে গেল, এবং ওই বাতাসটা ঘুরতে ঘুরতে ওই ঘাসগুলাকে নিয়ে একটা মানে বাতাসের ঘূর্ণি তৈরি হয়েছে, একটা পিলারের মতো। তার কাছে মনে হইতেছে ঘূর্ণিটা কোন একটা আকৃতির মতো এরকম ঘুরতেছে এবং মনে হচ্ছে তার দিকে আসতেছে। তো হৃদয়ের বাবা ঝেড়ে দৌড় দিলেন ওইখান থেকে, মানে মানে যত দ্রুত সম্ভব তিনি দৌড়াইতেছেন আর তিনি দোয়া পড়তেছেন, অন্ধকার রাস্তা, মানে তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে। তিনি দৌড়াইতে গাছগাছালির মধ্যে দিয়ে আসতেছেন। তার কাছে মনে হলো যে খ্যান খ্যান শব্দে কেউ কথা বলতেছে এখানে, অনেকটা নারী কণ্ঠ এরকম। দুই পাশের গাছগাছালির মধ্যে অনেকগুলো কাঁঠাল গাছ আরো গাছ আছে এখানে। তো তিনি দৌড়াইতে মানে পড়ি করে একসময় তাদের বাড়ির যে বারান্দা সেটার মধ্যে এসে তিনি লাফ দিয়ে উঠে তিনি বাড়ির দরজার মধ্যে ঠাস করে নক করতেছেন। তো ওনার মা মানে হৃদয়ের দাদি দরজা খুলে দিল, তিনি ঘরের মধ্যে তাড়াতাড়ি ঢুকে নিজেই দরজা বন্ধ করে দিয়েছেন ভয়। তো হৃদয়ের দাদি জিজ্ঞেস করলো কি হয়েছে, বলছে যে মা এরকম দেখছি, কি একটা অবস্থা গোয়াল ঘরের কাছে। তো হৃদয়ের দাদি বলে তোলে যাইতে মানা করছি আগেই। তো তিনি তাড়াতাড়ি তাকে বসালেন, পানি খাইতে দিলেন, এবং তিনি ওই যে মানে গ্রামে যা করে দা পোড়ায় আগুনে ধরে সেটার পানি ভিজায় তাকে খাইতেছে, দায়ের মধ্যে লবণ রেখে, যেটা করে আর কি গ্রামে এগুলা তারা পালন করে। তো এইগুলা করতেছিলেন। তো হৃদয়ের দাদা তখন আসছে, তো তিনি এসে বসে ছেলেকে দোয়া পড়ে দিলেন, দোয়া দরুদ পড়ে ফু দিলেন, আর বললেন যে তোমাদেরকে যে মানা করছি সন্ধ্যার সময় বেরিতে, এটা তোমরা বুঝো না। ওই যে ক্ষেতটা হলো খারাপ, ওই ক্ষেতের মধ্যে খারাপ জিন আছে, এগুলা ঘোরাফেরা করে সন্ধ্যার সময় গেছো ঘাস কাটতে, ওদিকে ঘাস কাটার কোনো দরকারই ছিল না। তারপর ওই ঘাস যে কাটছো ওই ঘাসের ওইখান থেকে কিছু একটা আসছে তোমার সাথে আয়সা, ওই যে ওই এমনি তো গোয়াল ঘর খারাপ, ওই জায়গায় এইসব ঘটনা ঘটছে। খবরদার আর কখনো এরকম সন্ধ্যার সময় ওখানে যাবা না, ভর দুপুরেও যাবা না।
মানে তখন হৃদয় দাদা বলে দেয় যে একদম ভর দুপুরে ওইখানে যাবা না, সন্ধ্যার সময় যাবা না, ঠিক ওই সময়গুলো খারাপ, আর ঠিক ফজরের আগে নড়াচড়া করবা না, গোয়াল ঘরের কাছে যাবা না ওই সময়। হ্যাঁ, আর ওই জায়গাতে এমনিও মানে মানে পাক থাকে না, না পাকি থাকে ওই সময়টা। আর মানুষে তো কত কিছু দেখছে ওইখানে গোয়াল ঘরের ওদিকে, ওই জায়গাটা ভালো না, আমি পারলে গোয়াল ঘর সরাই নিয়ে আসবো ওই পাশে। তো এটা বলে আর কি হৃদয়ের দাদা। তো যাই হোক, তিনি তারপরও ওই দিন তো রাত পার হয়, ওই দিন দোয়া দুরুদ পড়ে ছেলেকে ফু দিয়ে রেখে যান। বাসায় বলে যে রাতের বেলা যদি কোনো শব্দ টব্দ শুনে যাতে না বেরোয়, আর হৃদয়ের বাবাও এরকম বের হয় নাই। তো পরদিন সকালে তাদের আরেক আত্মীয় ছিল, তিনি একজন আলেম মানুষ, তিনি আসেন। আসার পরে তাকে দিয়ে ওখানে দোয়া দুরুদ পড়ায়, ফু দেন ছেলেকে, পড়া পানি দেন, আর বলে যে ছেলেকে যাতে দোয়া করে দেয় যাতে তার কিছু না হয়। তো ওই আলেম যিনি ছিলেন তিনি দোয়া দুরুদ পড়ে দেন, পড়ে বলে যে না, ছেলেকে আসর করতে পারে নাই, আসর করে নাই আর কি, কিন্তু ওরে পাইলে করতো আর কি, আরেকটু যদি মানে সময় এদিক ওদিক হয়ে যেত করতো, হয়তো দোয়া দুরুদ পড়া শুরু করছিল ওখান থেকে পলানোর সময় এরকম। তো এই বলে আলেম বলে যে আচ্ছা, আর ওরকম জ্যান নয়, একই কথা বলে যে এরকম মানে সময় যখন নাকি একটু অন্যরকম থাকে তখন বের হবেন না, যেমন ওইরকম ফজরের ঠিক সুবে সাদেক শুরু হওয়ার আগের সময়টা, তারপর একদম ভর দুপুর সূর্য যখন মাথার উপরে থাকে, হ্যাঁ, তারপরে আসরের সময় শেষ হয়ে গেছে, সূর্য ডুবতেছে, এই সময়গুলোতে এরকম জায়গাগুলোতে যাবেন না, এগুলা ঠিক না, আর দোয়া দুরুদ পড়ে চলাফেরা করবেন, এগুলো বলে দেয় হৃদয়ের বাবাকে। তো হৃদয়ের বাবার এই আরেকটা ঘটনা ছিল যেটা শেয়ার করলো হৃদয়, সে বলছে যে তাদের পরিবারে এরকম আরো ছোটখাটো ঘটনা আছে, সে এগুলা কালেক্ট করতে পারলে সেগুলো শেয়ার করবে আমাদের কাছে। তো আমিও শেয়ার করলাম। আর আরেকটা ব্যাপার, অনেকে গ্রাম বাংলার ঘটনা নিয়ে বলেন যে গ্রাম বাংলার এই ঘটনাগুলো এরকম কেন, মানে এরকম ভাবে হঠাৎ করে ভয় পায়, এরকম করে ধরে বা কিছু। যারা গ্রাম বাংলার মানুষ তারা কিন্তু জানেন, যারা গ্রাম থেকে আসছেন তারা কিন্তু জানেন যে গ্রামে আসলে কি ঘটে, আপনারা নিজেরাই জানেন, নিজেরাই সাক্ষী, এটাতে আসলে বলার কিছু নাই আমার। আমি এই যে কয়েকদিন আগে আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করেছি অদ্ভুতুরে, এই নতুনভাবে শুরু করার পরই মিরপুরে একটা ঘটনা ছিল, কোন একটা এলাকার মিরপুরে, ওই যে একজন মানুষ ইলিশ মাছ কিনতে যায় বৃষ্টির রাতে, তারপরে তার কিছু একটা হয়, সে গাছে উঠে যায়। ঠিক এই ঘটনা শেয়ারের কিন্তু পরদিনই বা তারপর দিনই আমি কিন্তু একটা নিউজ পাই, একেবারে আমাদের দেশের মোটামুটি একটা ভালো মিডিয়া নিউজেই কিন্তু কভার করেছে যে একটা গ্রামে একজন ভদ্রমহিলা এরকম তেঁতুল গাছের উপর উঠে গেছে, একদম মগডালে উঠে গেছে, এবং সে তার মিষ্টি খাচ্ছিল ওখানে বসে রাতের বেলা। তার ছেলে নাকি তাকে নামাতে গেছে, তাকেও নাকি মিষ্টি সাথে মহিলা, এবং তারপরে নাকি সে গাছ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে বেহুশ হয়ে যায়। তো যাই হোক, দেখেন ঘটনার মধ্যে কত সিমিলারিটি আছে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো কিন্তু আসলে গ্রাম বাংলায় ঘটে, এবং যেখানেই আমাদের দেশে যেসব জায়গাগুলো রুরাল এলাকা ছিল সেসব জায়গাগুলো কিন্তু এই ধরনের ঘটনা দিয়ে একদম ফোকলোর লেজেন্ডে ভরা। আপনারা গেলেই কিন্তু শুনতে পাবেন, আপনারা যে কোনো একটা গ্রামে যান, নির্জন গ্রামে, সেখানকার কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেন আপনারা কি এরকম অতি প্রাকৃত কিছু দেখেন কিনা, তারা কিন্তু আপনাকে বলবে অনেক কিছু, এবং আপনার কাছে মনে হবে এটা কিন্তু সিমিলার, আপনার কাছে মনে হবে যেরকম আমি শুনছি। কিন্তু কিভাবে আপনি একটু মিলটা বোঝার চেষ্টা করেন, আমি নিজেই কিন্তু এই মিল বোঝার চেষ্টা করেছি অনেক সময়, কিন্তু আমার কাছে কিন্তু জিনিসটা মানে আসলে পরিষ্কার হয় নাই। আমি যেই ঘটনা, আমি আপনাদেরকে বারবার বলি যে আমি যেই ঘটনা শুনেছি একদম বাংলাদেশের এই প্রান্তের মানুষের কাছে, আবার সেম ঘটনা মানে এই ধরনেরই কিছু একটা ঘটেছে বাংলাদেশের একদম শেষ মাথায়, আরেক মাথায় সেখানকার মানুষের সাথে, একই সিমিলার টাইপের ঘটনা। এমনকি এমন কিছু ঘটনা শুনেছি যেটা একেবারে আমার নিকট আত্মীয় গ্রামে, তারা বলছে যে তাদের দাদার সাথে ঘটেছে, আবার এরকমই আরেকটা ঘটনা অন্য আরেকজন মানুষের কাছ থেকে আমি শুনেছি তাদের সাথে ঘটেছে। তো এত মিল কিভাবে থাকে বলেন এই ফোকলোর গুলার মধ্যে? বা যে বলেছে তার দাদার সাথে ঘটেছে, একদম মানে সে তারা সাক্ষী দিয়ে বলতেছে যেরকম ঘটছে। যেমন এই ঘটনার মধ্যে বিশেষত ছিল যে এই ঘটনাটা আমি শুনেছি একদম গ্রামে গিয়ে, তখন সেখানকার যারা আত্মীয় স্বজন ছিল, গ্রামের কিছু আত্মীয় স্বজন থাকে যাদেরকে আমি হয়তো চিনি না, তারা হয়তো দুঃসম্পর্কের আত্মীয়, তাদের মধ্যে কেউ বলছে যে তাদের একজনকে এরকম রাতের বেলা ডেকে নিয়ে গেছিল, ডেকে নিয়ে যে সেই হাল চাষের কথা বলে, ঠিক সূর্য ওঠার আগে যেটাকে বলা হয় যে সুবে সাদিকের আগের সুবে সাদিক, মানে যেটাকে মানুষ ভ্রম তৈরি হয়, সে সময় নিয়ে গেছিল। এবং সেই সময় ওই সেই মাঠে চাষ করার আগে বলে আয় কুস্তি লাগি, তো কুস্তিতে দেখা যাচ্ছে যে যাকে ডেকে নিয়ে গেছে তাকে একদম মেরে ফেলার উপক্রম করে, এবং পরবর্তীতে বোঝা যায় যে এটা আসলে মানুষ ছিল না। যে এরকম ঘটনা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানুষের কাছে, সম্পূর্ণ ভিন্ন জায়গায় এবং অন্য একটা এলাকায় একই রকম ঘটনা আমি শুনেছি, এই একই ধরনের ঘটনা, সেম টাইপের ঘটনা। তো আমি কিভাবে বলবো যে যেই মানুষটা আমাকে প্রথম বলেছিল আত্মীয়দের মধ্যে সে এটা মিথ্যা বলেছে?
তার কাছে কিন্তু আমি আসলে মানে এইভাবে শুনতে চাই না, এই যে ঘটনাটা আমি শেয়ার করব কারো কাছে। তখন কিন্তু ধরেন আমি একদম যুবক, আমার বয়স ধরেন 18 বছর 19 বছর, তখন শুনেছি তাদের কাছে এই ঘটনা।